আমার আজকের প্রসঙ্গটা আপনারা সবাই জানেন, আলোচনার বিষয় সেটা হচ্ছে যে হাজার বছরের বাঙালি সংস্কৃতি, মিথ ও বাস্তবতা। আজকে বাংলাদেশে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করি সেটা হলো এই প্রশ্নটা, বাঙালি সংস্কৃতি কথাটা খুব ভালো করে, একটু ভালো করে লক্ষ্য করি আমরা কথাটা। আমাদের দেশে আজকে যতগুলা পলিটিক্যাল এবং নিরীহ চোখে দেখতে পলিটিক্যাল না, এই ধরনের সমস্যা আমাদের দেশে যতগুলো আছে, তার প্রধান বা একদম বলা যায় সেন্ট্রাল ফেনোমেনন হচ্ছে এই কথাটা, আর বাঙালি সংস্কৃতি। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ফেনোমেনন আমাদের সকল রকম বিবাদে। আমার এই দাবিটা যদি একটু বড় দাবি হয়ে গেছে, তারপর আসি আমরা ছোট দুটা উদাহরণ দিয়ে শুরু করি। আমাদের বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি যে পলিটিক্সটা হয় সেটার নাম হচ্ছে আত্মপরিচয়ের পলিটিক্স। পলিটিক্যালি আমি যা, সেটা আমি প্রকাশ করতে পারবো কি না। আমরা জানি সম্প্রতি একটা মাইর হয়েছে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, একটা ঝামেলা চলতেছে। ঝামেলাটা কি? ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রে ইফতার করা নিয়ে বা ধর্ম পালনের স্বাধীনতা ঢাকা ইউনিভার্সিটিতে আছে কিনা। ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে দেখা যায় যে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, রমজান বিষয়ে আলোচনা করে ইফতার করাকে নিরুৎসাহিত না, শুধু বাধা দেওয়া হচ্ছে। সেখানে ভিন্ন কালচার, ভিন্ন ধর্মের রং খেলা, হোলি খেলা, এগুলাকে আমার থেকে অনুমোদন দেওয়া হচ্ছে। ওয়াই? এটা, এই প্রপঞ্চটা অর্থাৎ এখানে কেন্দ্রীয় প্রপঞ্চটা হচ্ছে হাজার বছরের বাঙালি সংস্কৃতি, কেন্দ্রীয় প্রপঞ্চ। আজকে আমাদের দেশের পলিটিক্স যেমন, আরেকটা নিরীহ নন পলিটিক্যাল একটা ইস্যু বলি, পণ্য বর্জন। আমরা ভারতীয় পণ্য কেন বর্জন করতেছি? ভারত যে আমাদের উপর দাদাগিরি করতেছে সেটাকে আটকানোর জন্য। অর্থাৎ যারাই বাংলাদেশের পণ্য বর্জনের পক্ষে আছে তাদের উদ্দেশ্যটা কি? ভারতকে ক্ষতিগ্রস্ত করা। যেহেতু আমাদের হাত পা বাঁধা, ভারত শক্তিশালী বড় দেশ, আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে। এবং যারা পণ্য বর্জন করতেছে তারা মনে করে যে বর্তমান যে সরকার তাদের ক্ষমতা রাখছে ভারত। এখন ভারতের সুবিধা কি, লাভ কি আমাদের বর্তমান সরকারকে ক্ষমতা রাখবে? অথবা বর্তমান সরকারের ভারত ক্ষমতা রাখলে যারা পণ্য বর্জন করতেছে তাদের সমস্যা দেখে। এবার আসি, এই পণ্য বর্জন নিয়ে আমরা আজকে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত। এক পক্ষ পণ্য বর্জনের পক্ষে একদল, আরেক দল পণ্য বর্জনের বিপক্ষে। এখন যারা পণ্য বর্জনের পক্ষে তাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে হাজার বছরের বাঙালি সংস্কৃতি জিনিসটা কি, খুব একটা ফাইজলামি। তাহলে বলবো এটা একটা ফাইজলামি। এটা হচ্ছে আমাদের আত্মপরিচয়, আমাদের তাহজিব তামাদ্দুনকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা ফালতু কনসেপ্ট, যে কনসেপ্টটা আমাদেরকে গিলানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু পণ্য বর্জনের যারা বিপক্ষে, তাদেরকে যা যদি আমরা জিজ্ঞাসা করি যে হাজার বছরের বাঙালি সংস্কৃতি কি, তখন সেটা বলবে সেটা হচ্ছে এটা আমার আত্মপরিচয়। আমাকে বলতে পারছি পণ্য বর্জনটা মতন পলিটিক্যাল যে কনসেপ্টটা, এটারও কেন্দ্রে আছে কোনটা, হাজার বছরের বাঙালি সংস্কৃতি নামক কনসেপ্ট। এখন আজকে আমাদের যে আলোচ্য বিষয়, এই কনসেপ্টটা কি? ওই যে যারা বলতেছে একটা ফালতু, ফালতু মানে মিথ, মিথ মানে এটা একটা গল্প, সেটা নাকি যারা বলতেছে হাজার বছরের বাঙালি সংস্কৃতি আমার আত্মপরিচয়ের মূল উপাদান, মানে বাস্তবতা। এখন আমরা আজকে পরীক্ষা করে দেখবো যে হাজার বছরের বাঙালি সংস্কৃতি ব্যাপারটা কি একটা গল্প না একটা সত্য বাস্তবতা, এটা কি মিথ নাকি বাস্তবতা। এটা আজকে আমরা পরীক্ষা করে দেখবো সবাই মিলে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে হাজার বছরের বাঙালি সংস্কৃতি, আমার আলোচ্য বিষয়ে কি কি জিনিস আছে? কেন্দ্রীয় প্রপঞ্চটা কি আমার? সংস্কৃতি, কেন্দ্রীয় প্রপঞ্চ। তাহলে আমরা দেখবো আজকে সংস্কৃতি জিনিসটা কি। তারপর হচ্ছে বাঙালি সংস্কৃতি, অর্থাৎ বাঙালির নিজস্ব যে সংস্কৃতিটা। তারপর কথা হচ্ছে হাজার বছর, বাঙালি সংস্কৃতির বয়সকে হাজার বছর কি না। আমি কি বলতে পারছি? আমাদের তিনটা আলোচনার বিষয় হলো, প্রথমত হলো সংস্কৃতি কি, দ্বিতীয়ত হলো বাঙালি সংস্কৃতির কোন কোন উপাদান থাকলে এটা বাঙালি সংস্কৃতি, এটা অন্যের সংস্কৃতি না। যেমন ভাষা, ভাষা কি? আমরা অন্যের সাথে কমিউনিকেট করার জন্য
যে শব্দ চিহ্নগুলা ব্যবহার করি, নিয়মতান্ত্রিক ভাবে ব্যবহার করি, সেটাকে কি বলে? ভাষা। ঠিক আছে? এখন কথা হচ্ছে বাংলা ভাষা কি? ভাষার যে বৈশিষ্ট্য থাকার কারণে এটা বাঙালিরা বাঙালির ভাষা হিসেবে পরিচিত, সেটা কি? বাংলা ভাষা। ঠিক। আমরা প্রথমে দেখবো সংস্কৃতি জিনিসটা কি, এরপর আমরা দেখবো কোন কোন উপাদান থাকার কারণে এটা বাঙালি সংস্কৃতি। তৃতীয় হচ্ছে এটা হাজার বছরের কিনা। এই তিনটা জিনিস আমরা আজকে পরীক্ষা করবো। ঠিক আছে? এবার আসি, প্রথম কথা হলো সংস্কৃতি কি। একদম কেন্দ্রের কথা, সংস্কৃতি কি। আমি চাইলেই, আমি সমাজবিজ্ঞানের ছাত্র, এটা প্রায় সময় করে থাকি, আমি চাইলেই অনেকগুলা মনীষীর উক্তি আমি দিতে পারি। ঠিক আছে? কিন্তু আমি আসলে ওদিকে যাবো না। আমার এর আগে একটা লেকচার লাইভ হয়েছিল বা ওই ভিডিও ধারণ করা হয়েছিল ফেসবুকে, যেটা পাওয়া যায় ওইখানে বসে। সেখানে আমি বলছিলাম যে আমাদের সংস্কৃতি আসলে জিনিসটা কি। আমি দেশ বুঝাইতে বলছিলাম যে সাংস্কৃতিক এলাকাকে দেশ বলে, মনে আছে? অনেকেরই মনে থাকার কথা যে সাংস্কৃতিক এলাকাকে দেশ বলে, মনে আছে তো? তাহলে সংস্কৃতি কি? ম্যাকাইভার পেজ থেকে বলি। ম্যাকাইভার পেজ বলছেন যে আমি যা সেটাই আমার সংস্কৃতি, আমরা যা সেটাই আমাদের সংস্কৃতি। অর্থাৎ আমি যা মানে কি? আমি যেভাবে বলি, যেভাবে চলি, যেটা মানি, যা খাই, ঠিক আছে, যেভাবে দিন যাপন করি, এই সবগুলা মিললে কি হয়? আমার সংস্কৃতি। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, কয়েকদিন আগে ভুটানের রাজা বাংলাদেশে আসছে, জিগমে সিংহে ওয়াংচুক, এরকম না, মাঝখানে আরো কিছু আছে। ওনার পোশাক থেকে আপনাদের মনে আছে? একটা ফতুয়ার মতো পোশাক, পেটের উপরে একটা বেল, মোটা একটা বেল, আর এতটুকু বাড়তি স্কার্টের মতো একটা লুঙ্গি, হাঁটু পর্যন্ত, হাঁটু দেখা যায়। ঠিক আছে? আর পায়ে বড় মোজা। এটা এটা পরে আসছেন না উনি? রাজা পিনছেন, রাজার মন্ত্রীরাও পিনছেন, ওনার সাথে যে অফিসাররা ছিল তারাও পিনছেন। ঠিক আছে? আচ্ছা, এই পোশাকটা পিনটা যদি আমি এখন ঘোরাঘুরি করি, কাহিনীটা কেমন এগো? তোমরা আমার কি কইবা? এটা তো পোশাক। কিন্তু তোমরা হাসবা কেন? কারণ আমার সংস্কৃতি এটাকে অনুমোদন করে না। আমার সংস্কৃতি ওই পোশাকটাকে কি করে না? অনুমোদন করে না। আমার সংস্কৃতিতে পোশাকটা কে? আমার সংস্কৃতিতে যেমন আমরা যদি নেপালে যাই, নেপালের অফিসাররা বা বড় মানুষরা কি পিনবে? প্রথমে একটা টুপি, টুপির নাম ঢাকাই টুপি। ওরা যে টুপিটা পরে ওটার নাম কিন্তু ঢাকাই টুপি। ঢাকাই টুপি, শার্টের মতো দেখতে একটা পোশাক, এটা শার্টও না, ফতুয়াও না, আর লুঙ্গি। আচ্ছা, এই জিনিস কিনতে যদি আমাদের বা ওই যে দিল্লির যে কেজরিওয়াল, উনি কি কিনবেন? একটা লুঙ্গি, একটা শার্ট, ডাইরেক্ট শার্ট, আমি যে শার্ট পরেছি ওই দিন শার্ট, আর মাথায় টুপি, তিনটা মনে যে উনি যা ওনার ইয়াতে ঢুকে, সংসদে ঢুকে। আমাদের কোন এমপি বা মন্ত্রী যদি এই পোশাক কিনতে ঢুকে, সমস্যা হবে না? কারণ ওইটা আমার না। আমার মন্ত্রী বা এমপি হচ্ছেন আমার মতো। আমি পোশাক হিসাবে কি কিনবি? শার্ট, প্যান্ট, আনুষ্ঠানিক পোশাক হিসাবে শার্ট, প্যান্ট, অথবা শার্টের বদলা পাঞ্জাবি প্যান্ট, পাঞ্জাবি পাজামা, আমার আনুষ্ঠানিক পোশাক এগুলা। কেউ কেউ জুব্বাও পরে, যদিও জুব্বা আরবি পোশাক। কিন্তু আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের মুসলমানরা কি করে? জুব্বাও পড়তে পারে। আমাদের যারা হিন্দু আছেন ওরা কি করেন? পাঞ্জাবি, ধুতি। ধুতি কিন্তু ওদের আনুষ্ঠানিক পোশাকের অংশ। আমরা বেশিরভাগই লুঙ্গি পরি, কিন্তু লুঙ্গি আমাদের আনুষ্ঠানিক পোশাক না, যদিও কালচারালি লুঙ্গি আমাদের পোশাক। কিন্তু কেন আমাদের আনুষ্ঠানিক পোশাক হয় না এই লুঙ্গি? কারণ লুঙ্গিটা আমরা ধার করছি কোথেকে? বার্মিজদের থেকে। এই জন্য এটা আমি পড়ি, এটা আমার সংস্কৃতিক মানে সাংস্কৃতিক পোশাকের অংশ, হলো আনুষ্ঠানিক পোশাক না। আমি বলতে পারছি? আচ্ছা, একজন হুজুর ওয়াজ করতে এসেছে, মনে করে এটা একটা ওয়াজের ময়দান, আমি ওয়াজ করতে আসছি, আমি কি এই পোশাক পিন্ধে ওয়াজ করতে পারতাম? আমি যত ভালো আলেমই হই, কিন্তু আমি কোনো ওয়াজের স্টেজে যেতে পারবো না। মানে স্টেজে উঠটা ওয়াজ করতে পারবো না। সভাপতি হইতে পারবো, কিন্তু সভাপতি সাহেব ওই দিন কি করে? ভাই সভাপতি সাহেব ওই দিন ফোনে কয়, "হুট, আজকে আমার ওয়াজ, টাকা পয়সা হিসাবে সুদের হিসাবে আজকে করান যেত না, গুণ হইব।" ঠিক আছে?
আর পাঞ্জাবিটা বাইর কর, ওই আতর মাইরা এরপরে কিন্তু স্টেজে উঠে। তুমি বলতে পারছি এটা নিয়ম। কারণ আমার সংস্কৃতি ওয়াজের ময়দানে শার্ট প্যান্টকে স্টেজে বসাটাকে কেউ অশোভন মনে করে। আমি বলতে পারছি। আচ্ছা, আমরা বাঙালিরা এখন দুনিয়ার সবখানে ছড়ায় যেতেছি। আমরা বিশেষ করে ইউরোপের দু একটা দেশ আছে, বিশেষ করে ইংল্যান্ড, কানাডা, এই সমস্ত দেশে আজকে বাঙালিরা ছড়ায় যেতেছে। বাঙালিরা সব ছেড়া দিতেছে, সব ওইখানে গিয়া কেউ কেউ কি দিতেছে, ওখানে গিয়ে অন্তত বাঙালি থাকতে পারতেছে না। যে কিনা একটু ইসলাম মানে সে হয়ে যেতেছে আরবদের মতো, লাম্বা জুব্বা পিনতে, পহিলারা হিজাব পিনতে। আর যে ইসলাম মানে না সে হয়ে যেতেছে ওয়েস্টার্ন, মানে পশ্চিমাদের মতো শার্ট প্যান্ট স্কার্ট স্কার্ট পরতেছে। ঠিক আছে, কেউই কিন্তু আর বাঙালি রইতে পারতেছে না। কিন্তু একটা জিনিসের ব্যাপারে বাঙালি পৃথিবীর কোথাও গিয়ে আপোষ করে না, সেটা কি? খাদ্য। সে ওইখানে গিয়া ঝাল দিয়ে তার খাইতে হয়, ওইখানে গিয়া তার কি করতে হয়, মুরগির ঝোল ঝোল করে রাখতে হয়, ওইখানে গিয়েও তার ভাতেই খাওয়া লাগে। শুধু নিজে খায় এমন না, সে অন্যরেও খাওয়ায়, খাইতে বাধ্য করে। যেমন ইউরোপের এখন অধিকাংশ লাক্সারি হোটেল গুলা বা রেস্টুরেন্ট গুলো আমাদের আমাদের দখলে, বাঙালিদের দখলে। কয়দিন আগে শুনলাম প্যারিসে যে ছেলেটা সবচেয়ে ভালো সুশি শেফ, সে বাংলাদেশি এবং সিলেটি, মানে জগন্নাথপুরি আর কি, সবচেয়ে ভালো যে সুশি শেফ। আর মজার ব্যাপার হচ্ছে তার সুশি আর কি, জাপানিজ খাবার, তার সুশিটা সবাই খুব পছন্দ করে। এর কারণ কি জানো? সে জাপানিদের মতন ভাতের উপরে, ওই যে আদা সিদ্ধ চাউলের উপরে ওই জাপানি ইয়াটা মারে না, ওই যে সসটা মারে না, ওরা যে সসটা মারে, ঠিক আছে, এই সসটা না মারে, সে বাঙালি সস মারে। আমি কি বলতে পারছি? বাঙালি সব ব্যাপারে, ওই যে বললাম, সে পোশাক ছেড়া দেয়। সে যদি ধর্ম মানে লাম্বা জুব্বা কিনতে, আর যদি ধর্ম না মানে ওয়েস্টার্ন পোশাক কিনতে, নারী পুরুষ উভয়ই। বাঙালি থাকে না, কথায় বার্তা বাঙালি থাকে না। কয়েকদিন পর সে কথা বেল লাগাই দেয়, ওই জন্য তোমরা দেশ আইয়া, ওই জন্য দুলা দশ। ঠিক আছে, আমার তো ক হয়ে যায়, সে ভাষাটা পর্যন্ত হারায় ফেলায়। খাদ্য লয়ে কিন্তু সে কি করে, কম্প্রোমাইজ করে না। বাঙালি এই একটা অনন্য বৈশিষ্ট্য। আমি কি কইতে পারছি? গুড। এখন সংস্কৃতি কি? আমার চলা কোন একটা জাতিগোষ্ঠী যেই বৈশিষ্ট্যগুলো দেখলে বা জানলে আমি বলতে পারি সে সে ওই জাতিগোষ্ঠীতে বিলং করে, ওইটা হলো কি তার সংস্কৃতি। আমি কি বলতে পারছি? এখন আমাদের ছোটবেলায় আমি মনে করতাম সংস্কৃতি মানে গান বাজনা করা। জিগাও কেন? গান বাজনার অনুষ্ঠান, ওয়ার এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই যে গান বাজনার অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠান বলা, এটা হচ্ছে বামদের পৃথিবীতে ছড়ায় দেওয়ার বদমাইশি প্রচেষ্টা। আমাকে কইতে পারছি? পৃথিবীর ইতিহাসে কোথাও, পৃথিবীর ইতিহাসে কোথাও 19 শতকের আগে গান বাজনার অনুষ্ঠানকে কালচারাল প্রোগ্রাম বলা হয় নাই। আমাদের দেশে পাকিস্তানের জন্মের আগে কোনোদিন গান বাজনার অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠান বলা হয় আমাদের দেশে। ঠিক আছে, গান বাজনা সংস্কৃতির ছোট অংশ, খুব ছোট্ট অংশ। যেই জাতির গান বাজনা নাই, এই জাতিকে সাংস্কৃতিক ভাবে আঁকবেল না। আরবরা যখন গান বাজনা করতো না, নাচতো না স্টেজে উঠছা, কমলায় যখন আরবদের নৃত্য করতো না, তখন তারা সারা দুনিয়া শাসন করছে। ঠিক আছে, আরবরাও যেদিন ব্যালে ডান্স আবিষ্কার করছে, এরপরে কিন্তু আরবরাও ধ্বংস হয়ে গেছে, অথবা ব্যালে ডান্স পৃষ্ঠপোষকতা শুরু করছে, এরপর কিন্তু আরবি সভ্যতা কইরা গেছে। আমি কি বলতে পারছি? তাইলে সংস্কৃতি কি? তাইলে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর যে বৈশিষ্ট্যগুলা, আমি আবারও বলি, একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, কঠিন হলে আমি ব্যাখ্যা করছি, আবারও করবো, যে এই বৈশিষ্ট্যগুলা দেখলে চেনা যায় যে সে এই জনগোষ্ঠীতে বিলং করে, সেটাই হলো কি তার সংস্কৃতি। এখন এটা কিন্তু পশ্চিমা পোশাক, আমার কিন্তু আজকে যে পোশাকটা, এটা পশ্চিমারা কিন্তু না, শার্ট কি আমাদের পোশাক? আমরা 200 বছর ইংরেজের গোলামি করছি, এই জন্য ইংরেজের অনেক বৈশিষ্ট্য কি করছি, অর্থাৎ 200 বছর যেহেতু আমি শিকল পিন্দা ছিলাম, শিকলের দাগ এখনো মুছে নাই, এটা হলো সেই শিকলের দাগ। আমি কি কইতে পারছি? আমার পোশাকটা হচ্ছে ওই শিকলের দাগ। এই তথ্যটা আপনারা দয়া করে মনে রাখবেন, আমি একটু পরেই তথ্যে আসতেছি। তাহলে আপাতত মোটামুটি বুঝতে পারছি আমি সংস্কৃতি কি। অর্থাৎ যেই বৈশিষ্ট্যগুলা দিয়ে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে চিহ্নিত করা যায়, সেই বৈশিষ্ট্যগুলোকে কি বলে?
তাদের সংস্কৃতি। এবার আসি, আমরা বাংলাদেশের যে মানুষ, আমরা বাংলাদেশের মানুষের সংস্কৃতি কি? আমি আবারও বলি, আমার একটা প্রত্যেকটা লোকের ব্যক্তিগত সংস্কৃতি আছে, কিন্তু ওইটা তার জাতির সংস্কৃতি না। ওইটা কি তার জাতির সংস্কৃতি না। যেমন সিলেটিরা কেমন, এই প্রশ্নের উত্তরে আমি একদিন একজন লোক আমার সাথে তার দেখা হয়েছে ঢাকায়, তো সে সিলেটিদের সম্পর্কে মন্তব্য করতেছে, ওই সিলেটিরা হইলো বাংলাদেশের সবচেয়ে লোভী, অমানবিক, থার্ড ক্লাস। যান, কিন্তু পুরা টাস্কি খেয়ে গেছি বেচারা। আমাদের অঞ্চলে বলতে ওই সম্ভবত গাজীপুরের। তুমি তার তথ্যটা শুনো, সিলেটিরা হচ্ছে সবচেয়ে লোভী, অমানবিক এবং ছোট লোক। ওই লোকের বক্তব্য। আমি যে গেলাম কেমনে, ওই ভাই, আমি দুইবার, একবার আমার বোনের লয়ে গেছি, একবার আমার শালির লয়ে গেছি শাহজালাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়াই। সে শাহজালাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আসছে দুইবার, পরীক্ষার উদ্দেশ্যে আসছে। সে বেশি মানুষ চাকরি করে। ওইখানে সামান্য জায়গার ভাড়া সিএনজি 300 টাকা কইছে, যেটা ঢাকাতেও 300 টাকা না। রিক্সা ভাড়া যেটা ঢাকাতে 20 টাকা, যতটুক দূরত্ব, ওইটুক জায়গা 60 টাকায় গেছি আমি। হোটেল গুলায় যেই মানের সেবা দিছে আর যেই মানের রুম দিছে, এই রুমটা কেমনে সে আমার কাছে 1,500 রাখছে, এটা আমার এখনো মাথায় ঢোকে না। এখন ঘটনা তো সত্য, সে তো বানিয়ে কইছে না। সে সিলিন্ডার কারে কারে দেখছে, সিএনজি ওয়ালারে দেখছে, রিক্সাওয়ালারে দেখছে, আর হোটেল ওয়ালারে দেখছে। ঠিক আছে, রেস্টুরেন্ট গুলো তো সে বাজে আচরণ পাইছে। ভার্সিটির আশপাশে যে, বা সে যেখানে থাকছে পরীক্ষা কেন্দ্রের আশপাশের রেস্টুরেন্টেও সে বাজে আচরণ পাইছে। এখন সে এজামশন করছে কি সিলেটেরা লোভী, অমানবিক, ছোট লোক। প্রশ্ন হচ্ছে, সিলেটের সিএনজি ওয়ালা আর হোটেল ওয়ালা, রেস্টুরেন্ট ওয়ালা কি পুরা সিলেটের সব মানুষকে প্রতিনিধিত্ব করে? কারণ সিলেটের মানুষও কিন্তু সমান সাফারা ওদের এই আচরণের। কিন্তু বাইরের লোকটা কি জানতে পারছে? সিলেটের মানুষ কত জানো, নোয়াখালীতে গেছি, সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। আমরা নোয়াখালী গাইলাই, ও নোয়াখালীর বাড়ির সামনে টেবিলে করে মানুষ পানি রেখা দিছে, পরীক্ষার্থীরা পানি খাবে। অথচ আমরা কিন্তু নোয়াখালী সম্পর্কে ভিন্ন জিনিস জানি। আমি কি বুঝাই কইতে পারছি? তাইলে এখন এই নোয়াখালীদের সংস্কৃতি, মানে সরি, এই যে কি বলতেছি আমি, সিএনজি ওয়ালা, হোটেল ওয়ালা, রেস্টুরেন্ট ওয়ালা, ওরা কি সমগ্র সিলেটের মানুষ? গুড। তাহলে সমগ্র সিলেটের মানুষের একটা সংস্কৃতি আছে, একটা আলাদা পরিচয় আছে, একটা মনোভাবের জায়গা আছে। সে কিন্তু ওইটা দেখার সুযোগ পায় নাই। গুড। তাহলে ব্যক্তি বা গোষ্ঠীর সংস্কৃতি কি সবার না? এবার আসি, সবার নিশ্চয়ই কিছু কমন বৈশিষ্ট্য আছে। সব সিলেটের কমন বৈশিষ্ট্য কি? সিলেটি কথা কয়, দুই সিলেটি একখান হলে জীবন ওষুধ দোয়া হবে না, এটা ইম্পসিবল। ঠিক আছে, তারপরে তারপরের অংশটা কি? বাংলাদেশের সবচেয়ে বেশি স্টাইলিস্ট সিলেটিরা। সিলেটিদের টাকা কিন্তু খুব বেশি না, খুলনার মানুষের চেয়ে সিলেট মানুষের টাকা কম। চিটাং পর্যন্ত আর গেলাম না, ঢাকা তো প্রশ্নই উঠে না যাওয়ার। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি সাজ্জা সজ্জা স্টাইলিশ ভাবে টাকা থাকে সিলেটিরা। এটা তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য সিলেটি। 3 নম্বর বৈশিষ্ট্য, কোন সিলেটির পূর্বপুরুষ ফকির ছিল না। হাসান আমি চাইনা, প্রত্যেকেই কোনো না কোনো জমিদার পরিবারে বিলং করে। আমি যত জন লোকে পাইছি, এটা দোষের কিছু না। এবার জমিদার পরিবারে বিলং করুক না করুক, প্রত্যেকে অন্যের গোলাম হয়ে গালি দেয়। অর্থাৎ তাদের নিজেদের প্রতি একটা আত্মমর্যাদার বোধ আছে সিলেটিতে। খারাপ গুলো আমি জানি, তবে প্রধান বৈশিষ্ট্য গুলো বলতেছি। প্রত্যেকেই একটা আত্মমর্যাদা লালন করে, নিজের এলাকা সম্পর্কে একটা মায়া বা টান অনুভব করে। ঠিক আছে, আমি নেত্রকোনার, আমার কিন্তু এলাকার প্রতি অত টান নেই। আমার যদি কোনো কেউ আক্রমণ না করে এলাকা লয়ে, আমি তখন কিন্তু এলাকার মানুষ হই না। আমার এলাকাকে যদি আক্রমণ করা, তুমি কথা না কো, আমি জীবনে নেত্রকোনার না। আক্রমণ করা দেওয়া কঠিন নেত্রকোনা, কিন্তু সিলেটে তার আক্রমণ করা লাগে না, এমনি তার এলাকা। আমি কি বলতে পারছি? এখন
এটা আমি কেন বলতেছি? এই যে মানুষ যে তার আচরণে, তার বাহ্যিক অবস্থা এবং ভিতরে যে জিনিসগুলো লালন করে, এগুলোই কি তার সংস্কৃতি। আমি কি কইতে পারছি? যেমন সিলেটে কখনো বিরিয়ানির কালচারটা সিলেটে কিন্তু একদম নতুন। সিলেটিদের কিন্তু একটা নিজস্ব খাবার আছে, বিরিয়ানির বিকল্প, এবং ক্ষেত্র বিশেষে বিরিয়ানির চেয়ে ভালো। সেটা কি? ইয়েস, ঠিক আছে, আমাকে কইতে পারছি। আপনি কত বড় বক্ত হয় দেখছে। ঠিক আছে? এখন আমি যেটা বলতেছি, সংস্কৃতি হচ্ছে আমি যা কিছু লালন করি, ঠিক আছে, আমি যেভাবে বলি, যেভাবে চলি, যেভাবে হাসি, যেভাবে কান্দি, সব কিছু মিলাই কি আমার সংস্কৃতি। তাহলে একটা দেশের সব মানুষ যে সমস্ত জিনিসগুলো কমন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কিছু কমন বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি? তারা বাংলায় কথা কয়, অথবা যেমন সিলেটি একটা স্বতন্ত্র ভাষা, এটা বর্তমান সময়ের একটা ভালো চমৎকার একটা আবিষ্কার। চিটাঙ্গি স্বতন্ত্র ভাষা। তারপরে ওই যে মামুর মুঠা আসতে পারছো, কাকে লাড়িতে কাকে লাড়িচ্ছ, ওরাও কিন্তু স্বতন্ত্র একটা ভাষায় কথা বলে, রাঢ়ী ভাষা। ঠিক আছে? এই অঞ্চলে বাংলা ভাষায় কথা বলে কুষ্টিয়া, নদিয়া এই অঞ্চলের কিছু মানুষ, খুলনার কিছু মানুষ, ময়মনসিংহের কিছু অঞ্চল, পুরো অঞ্চল না, ময়মনসিংহেরও কিন্তু আলাদা একটা ভাষায় কথা বলে কিছু মানুষ, গাজীপুর, নরসিংদী, ঠিক আছে, কুমিল্লা, এইটুকু অঞ্চলের মানুষ, এবং ফরিদপুর, বাকেরগঞ্জ, এইটুকু অঞ্চলের মানুষ, বা বিক্রমপুর, এরা শুধু বাংলা ভাষায় কথা কয়, আর কেউ কিন্তু বাংলায় কথা কয় না। তারাও যে খাঁটি বাংলায় বা তথাকথিত প্রমিত বাংলায় বলে এমন না। বাংলার একটা ডায়ালেক্টে বলে, আলাদা ডায়ালেক্ট, এটা কোনো একদিন আলাদা ভাষা হয়ে যাবে। কিন্তু আমাদের সবার কমন ভাষা কি? বাংলা। আমাদের সবার কমন ভাষা বাংলা। আমাদের সবার কমন খাদ্য হচ্ছে ভাত এবং ঝাল ঝাল তরকারি। এটা আমাদের সবার কমন খাদ্য। আমরা অতিথি পরায়ণ, ঠিক আছে, আমরা বেশ কিছু ব্যাপারে উদার। যেমন বাঙালির ভিতরে কিন্তু বর্ণ কথা নেই, বাংলাদেশের মানুষের ভিতরে বর্ণ কথা নেই। আমরা মানুষটা হিসাব করি তার আচরণ দিয়া। আমরা তার গায়ের রং তার, আমরা সবাই মাল্টি কালার, ঠিক আছে। আমরা তার জাত পাত এই সমস্ত জিনিস দেখে বিচার করি না, সে কোন দেশের অধিবাসী এটাও বিচার করি না, তার আচরণ কেমন এটা বিচার করি। এটা কিন্তু একটা বিশাল বৈশিষ্ট্য আমাদের, ঠিক আছে। আমাদের সাথে একজন কালো মানুষ যদি আসে, আফ্রিকান একজন সাদা মানুষ যদি আসে, নরওয়েজিয়ান, আমরা দুজন সমান সমাদর করি। একজন আরব যদি আসে, আমি কি বলতে পারছি? আর আরেকটা হলো, আমাদের সবার নাকের উপরে রাগ, বেশিক্ষণ রাগ থাকে না, ঠিক আছে। এই যে কিছু কমন বৈশিষ্ট্য আমাদের, এটাই কি পোশাকের ব্যাপারে আমরা ফ্লেক্সিবল। পোশাকের ব্যাপারে আমরা অনেক ফ্লেক্সিবল। এগুলো কি আমাদের সংস্কৃতি। এবার আসে সংস্কৃতির উপাদান গুলা কি কি, বা সংস্কৃতি গঠন করে দেয়। মনে রাখবা, সংস্কৃতি গঠনের ক্ষেত্রে রাজনীতি খুব গুরুত্বপূর্ণ উপাদান, রাজনৈতিক শক্তি। যেমন একটু আগে আমি একটা কথা বলছি, যে এই পোশাকটা কি 200 বছরের গোলামি বা জিঞ্জির শিকল পরার দায় আমার শরীরে আছে। আমি কি কইতে পারছি? 200 বছরের, ইংরেজের হাতে 200 বছর শাসিত হয়েছে, আমরা কিন্তু ওইটা এখনো বইয়া নিতেছি। আমাদের দেশে যদি কখনো ইংরেজ না আসতো, আমরা কিন্তু এই পোশাকটা এত ফ্লেক্সিবলি কিনতে পারতাম, বা পিনতাম না, হয়তো বা পিনতাম, কিন্তু আমাদের আনুষ্ঠানিক পোশাক কখনোই কি শার্ট প্যান্ট হইতো না। আমি কি কইতে পারছি? রাজনীতি কিন্তু সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান। তোমাদেরকে ছোট্ট দুটা উদাহরণ দিই। আমরা আধুনিক বাঙালি পুরুষ কাকে বলি? আমাদের বই পুস্তকে লেখা আছে কার নাম? রাজা রামমোহন রায়। প্রথম আধুনিক বাঙালি পুরুষ। কথাটা গভীরভাবে লক্ষ্য করো। রাজা রামমোহন রায়ের সবচেয়ে বিখ্যাত বইটা কোন ভাষায় লেখা? তোহফাতুল মুওয়াহিদিন। রাজা রামমোহন রায়ের সবচেয়ে বিখ্যাত বই তোহফাতুল মুওয়াহিদিন। এটা কোন ভাষায় লেখা? খাঁটি আরবি ভাষায় লেখা। ওনার একটা পত্রিকা ছিল, পত্রিকাটার নাম ছিল মীর আতুল আখবার। এটা কোন ভাষার পত্রিকা ছিল? খাঁটি আরবি ভাষা। আমি কি বলতে পারছি? রাজা রামমোহন রায় প্রথম আধুনিক বাঙালি পুরুষ, কিন্তু ওনার বইগুলা ছিল কিসে? আরবিতে লেখা। ওনার পত্রিকা কিসের, কোন ভাষায় ছিল? আরবিতে ছিল। এবং উনি যে বন্ধু বান্ধবের কাছে চিঠি লিখতেন, কোন ভাষায় লিখতেন?
বা খুব বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্য করতেন কোন ভাষায় করতেন? ফার্সিতে। আমি কি বলতে পারছি? ফার্সিতে করতেন উনি সব। সব ওনার সব চিঠি পত্র থেকে শুরু করে সব ফার্সিতে হইতো। বলতে পারছি এবার? আচ্ছা, উনি কিন্তু প্রথম আধুনিক বাঙালি পুরুষ। কথাটা খুব মাথায় রেখো। কারণ হচ্ছে তখন আজকে আমরা কোনো জিনিস যদি ভালো, আজকে আমি লেকচার গুলো যেটা দিতেছি বাংলায় দিতেছি, যদি ইংরেজি দিতাম তাহলে আমার অডিয়েন্সের অবস্থা কি হতো? আমার অডিয়েন্স কোন জায়গায় থাকতো? আমি যদি বাঙালি শিক্ষিত অডিয়েন্সের সামনে ইংরেজিতে বক্তব্যটা রাখতাম তাহলে কিন্তু আমার বক্তব্যের অনেক মূল্য হয়ে যেত। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই। ওই দিন ফেসবুকে একজন জ্ঞানী গুণী লোক, কিছু জ্ঞানী গুণী লোক থাকে না, তোমাদের লোকের তো পরিচয় আছে, দুর্ভাগ্যজনক ভাবে আমার প্রচুর জ্ঞানী ভাইয়ের সাথে পরিচয়। এটার একটা কারণ হলো আমি নিজে একজন জ্ঞানী গুণী লোক। সেটা বুঝছো? ভাই পাবলিকের জ্ঞানের খেলায় মাঝে মাঝে আমার কি যে ঝামেলা হয়, কিন্তু সহ্য করতে হয়, কি করে, আমি তো জ্ঞানী লোক। সেটা বুঝছো? তো এক জ্ঞানী লোকের ফেসবুক ওয়ালে একটা খুব সুন্দর কথা লেখা। সেটা বুঝছো? কথাটা হইলো মানে জীবন হচ্ছে হাওয়ার মতো, বা এইটাই, বুঝছো? পুরো ফিলোসফিক্যাল শান্ত একটা কথা, জীবন হচ্ছে হাওয়ার মতো। এটা প্রত্যেকটা ইয়াতে পিসিবি দিয়ে ভিক্ষা করতে চেষ্টা করে। ঠিক আছে, তুমি তোমার জীবনকে অনুসরণ করো। এই যে একটা ফাউল কথা, এটা ইংরেজিতে লেখা। এই জন্য তলে দেখে অন্য জ্ঞানী লোকেরা আগ্রহ করতেছে, সবাই গিয়ে লাভ রিয়েক্ট দিতেছে। আমি চিন্তা হলো আমি তো একটা জ্ঞানী লোক, অন্য জ্ঞানী লোকরা কি দিচ্ছে আগে এটা দেখছি। সবাই লাভ রিয়েক্ট দিচ্ছে, আগে কষ্ট করে লাভ রিয়েক্ট দিয়েছে। আমি এমনি পাবলিকরা লাভ রিয়েক্ট দিই, বুঝছো? কিন্তু ওই দিন আমি উদ্দেশ্য মনে করে লাভ রিয়েক্ট। আমি কি বলতে পারছি? কারণ কথাটা ইংরেজিতে লেখা। ইংরেজিতে অনেক ফালতু কথাও শুনলে মনে হয় যে খুব ওজনদার কথা, বুঝছো? একজন লোক ছিল, বাংলাদেশে কোনো একজন জ্ঞানী লোক কইছিলেন, মানে সত্যিকারের জ্ঞানী। উনি বলছিলেন, ও ইংরেজিতে কইছে তাইলে ভালো কথাই কইছে। আমি কি বলতে পারছি? হ্যাঁ, ইংরেজিতে কইছে তাহলে ভালো কথাই কইছে। এখন অথচ অথচ রাজা রামমোহন রায় শুধু রাজা উপাধি কেন পাইছিলেন এটা হয়তো জানো? রাজা রামমোহন রায় রাজা উপাধি পাইছিলেন যে কারণে, সেটা হলো উনি খুব ভালো ইংরেজি ভাষা জানতেন এবং উনি একজন ভালো নেগোসিয়েটর ছিলেন, এবং ইংরেজের সাথে ওনার ব্যবসা পাতিয়া ছিল। উনি যেন বাহাদুর শাহ জাফরের কথাগুলা ইংল্যান্ডের রানীর কানে পৌঁছাইতে পারেন, এই জন্য ইংল্যান্ডের মানে বাহাদুর শাহ জাফর ওনাকে রাজা উপাধি দিয়া ইংল্যান্ড পাঠাইছিল। অথচ উনি ইংরেজিতে বই লেখেন নাই, এত ভালোভাবে এই ভাষাটা জানার পরেও, কারণ ইংরেজি তখন কেউ খায় না। আমি বুঝাই বলতে পারছি? উনি তখন আরবিতে লেখছেন এবং ওনাকে আরবিতে লেখতে হয়েছে। তোমাদেরকে আরো মজার একটা তথ্য দিই। তোমরা ইয়ার জীবনে খুলবা, মধুসূদন দত্তের, মাইকেল মধুসূদন দত্ত, ভদ্রলোকের লেখা তো অনেকেই পড়ছি আমরা। উনি কিন্তু প্রথম আধুনিক কবিও, আধুনিকতম কবি আর কি, প্রথম প্রথম দিককার, এবং প্রথম আধুনিক মহাকাব্যের লেখক বাংলায়। আমি আধুনিক শব্দগুলো বারবার কইতেছি। উনি ওনার বাড়িতে যে তিনটা ভাষা শিখছেন, ওনার বাড়ি তিনটা ভাষা কি কি জানো? প্রথম শিখছেন আরবি, তারপর ফার্সি, তারপর না, প্রথম ফার্সি, এরপর আরবি, এরপর সংস্কৃত। মজার ব্যাপার হচ্ছে ওনার অধিকাংশ সিবলিংস এবং কাজিনস এরা কষ্ট করে কেউ আর সংস্কৃতটা শিখে নাই, বুঝছো? ওনার ব্রেন ভালো ছিল এই জন্য উনি একটু কষ্ট করে আর সংস্কৃতটাও শিখছে। কিন্তু বাকিরা কোনটা কোনটা শিখছে? প্রথমে ফার্সি, এরপর আরবি। আমি বলতে পারছি কথাটা? কারণ কি, তখন পর্যন্ত মুসলমানরা রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী ছিল। ইভেন ইংরেজরা বাংলা জয় করার পরেও দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা প্রভাবশালী ছিল। এই জন্য তখন সবাইকে আরবি অথবা ফার্সিতে শিখতে হইতো, লিখতে হইতো। এখন তুমি আরবি তো যত দামি কথাই লেখো, যতই আরবি জানো, কেউ বিল দেয়। যেমন আমাদের জামিল খুব ভালো আরবি জানে, কিন্তু এই কারণে কেউ আলাদা কোনোদিন বেল পাইছে? কিন্তু ইংরেজি যখন ভালো শিক্ষা লাগছে, জামিলের কিন্তু এখন অন্যরকম একটা দাম হয়ে গেছে। তুমি বলতে পারছি? আচ্ছা, সংস্কৃতি তৈরি করাতে ধর্ম। তুমি যতগুলা সমাজ বিজ্ঞানের বই পাবা, ওইখানে সংস্কৃতির গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটাকে বলা হয়েছে? ধর্মকে। তাহলে সংস্কৃতির প্রথমটা লোকের রাজনীতি, দ্বিতীয়টা কি? ধর্ম। ঠিক আছে, তিন নম্বরটা কি?
সংস্কৃতি গঠনের উপাদান। যেই ভূমির সংস্কৃতি, সেই ভূমিতে প্রাপ্ত বিভিন্ন রিসোর্সেস। যেমন আমাদের অঞ্চলের মানুষ, একটা ছোট্ট উদাহরণ দেই। আমি একটা কথা বারবার কইছি যে ঝাল ঝাল তরকারি, মনে আছে? তুমি কি জানো কাঁচামরিচ অনেকেই ভুল করে মনে করে এটা আমাদের নিজস্ব জিনিস। কাঁচামরিচ কিন্তু আমাদের জিনিস না। কাঁচামরিচ আমাদের দেশে কারা আনছে জানো? কত কারা আনছে? পর্তুগিজরা। এবং বাংলাদেশে কাঁচামরিচ আসছে মাত্র 450 বছর থেকে 500 বছর আগে। ভাস্কো দা গামার বা ওদের সময় কেউ লয়ে গেছে। ভাস্কো দা গামার পরে আসছে মরিচ। এর আগে আমাদের দেশের মানুষ খাইতো লোকে গোলমরিচ, পিপুল, এটাকে বলা হয় পিপুল। গোলমরিচ খাইতো মানুষ। আমি বলতে পারছি। এবং গোলমরিচ ছিল দামি জিনিস, দামি একটা মশলা। কতটা দামি একটা মশলা সেটা বলি। একটা প্রবাদ ছিল রোমান সাম্রাজ্যে, বিষয়টা বুঝছো? বাংলায় পায়ের তলে সোনা পড়ে থাকে। বিষয়টা বুঝছো? কথাটা একটু একটু ধাক্কা খাওয়ার মতো না। কারণ হচ্ছে ওদের দেশে সোনা দিয়া কিনতে হইতো, স্বর্ণ মুদ্রা দিয়ে কিনতে হইতো এই গোলমরিচ। মজার ব্যাপার হচ্ছে গোলমরিচ কিন্তু আমাদের দেশি জিনিস না। গোলমরিচ আমরা আনতাম জাভা দ্বীপ থেকে, ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে। ঠিক আছে, খুব কম গোলমরিচ ফলতো আমাদের দেশে, এবং সেটার মানও খুব ভালো ছিল না। আমরা বাইরে থেকে গোলমরিচ কিনে খাইতাম। কিন্তু গোলমরিচের প্রধান বাণিজ্য ছিল কার হাতে? বাঙালির হাতে। তখন গরিবরা তো খাইতে পারে না, ধনীরা খাইতো, ধনীর খাবার। গোলমরিচ ধনীর খাবার। গরিব খাইতো গরিব জিনিস, মধু, দুধ, মাছ, এগুলা খাইতো গরিব। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এখন যখন আমাদের দেশে পর্তুগিজরা মরিচ আনলো, মরিচ কিন্তু আমরা আমাদের মতো করে উৎপাদন করা শুরু করলাম। মজার ব্যাপার হচ্ছে আজকে দুনিয়াতে যতগুলা মরিচ খায় তার মধ্যে বাঙালি অন্যতম। পূর্ব ইউরোপের মানে পূর্ব এশিয়ার কিন্তু সবাই মরিচ খায়, কিন্তু আমাদের মতো মরিচ কায়দা করে কেউ খায় না। বিষয়টা আমি বলতে পারছি। ইয়ারা তো ওই যে কোরিয়ানরা অতটা করে মরিচ খায়, এমনি চাবায় চাবায় খায়। কিন্তু কোরিয়ানরাও মরিচ খোর হয় নাই আমাদের মতো। রান্নার প্রধান অনুষঙ্গ ওদের মরিচ না। আমাদের রান্নার প্রধান অনুষঙ্গ কি? মরিচ। কাঁচা মরিচ, গুঁড়া মরিচ, শুকনা মরিচ, এগুলো সব আমাদের আবিষ্কার। শুকনা মরিচ কিন্তু আমাদের আবিষ্কার, শুকনা মরিচ গুঁড়া করে খাওয়া এটা বাঙালির আবিষ্কার। এবং এটা পরবর্তীতে ইউরোপে যায়, আমাদের কাছ থেকে ইউরোপ শিখে। অথচ ইউরোপ, আমরা মরিচ খাওয়া শিখছি ইউরোপের কাছ থেকে। তাইলে এই যে মরিচ খাওয়া, যেটা আমাদের খাদ্য সংস্কৃতির, আমি বলছি যে পৃথিবীর যে কোনো ব্যক্তি, পৃথিবীর অধিকাংশ ব্যক্তি নিজের খাদ্যাভ্যাসের সাথে কি করতে পারে না? আপোষ করতে পারে না। তাহলে খাদ্যাভ্যাস সংস্কৃতির খুব গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আমাদের খাদ্যাভ্যাসের ভিতরে মরিচ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মরিচের বয়স কত আমাদের দেশে আসছে? 500 বছর যদি ধরি, মরিচ একদম চাষির ক্ষেত পর্যন্ত আসতে কমপক্ষে 150 বছর লাগছে, বা 150 বা 200 বছর। তাহলে মরিচ আমরা কতদিন ধরে খাই? সর্বোচ্চ 300 বছর ধরে। আমাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান ঝাল তরকারি, কিন্তু আমরা মরিচ কতদিন ধরে খাই? 300 বছর। সংস্কৃতির বাহন কি? ভাষা। বাংলা ভাষার বয়স কত? পৃথিবীর সকল পণ্ডিত এই বিষয়ে একমত। বাংলা ভাষা হওয়া শুরু করছে সুলতান ইলিয়াস শাহ, শাহে বাংলা নাম দেওয়ার পরে। আমি কি বলতে পারছি? এর আগে বাংলা ছিল বিচ্ছিন্ন অনেকগুলা প্রাকৃত ভাষার, আলাদা আলাদা। যেমন রাঢ়ী ভাষা ছিল আলাদা, গৌড়ীয় আলাদা, মগধী আলাদা, কামরূপী আলাদা। ঠিক আছে, এই যে সিলেটি ভাষাটা কিন্তু কামরূপী। আমি যে কইতে পারছি এরকম আলাদা 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 অনেকগুলো ভাষা ছিল। এই যে আজকে আমাদের সার্বজনীন যে বাংলা ভাষাটা হয়েছে, এই বাংলা ভাষার জন্ম কবে? সুলতানি আমলে। সুলতানরা বাংলা ভাষাকে পৃষ্ঠপোষকতা করছে, তাদের আমলে বাংলা ভাষা গড়ে উঠছে। ইভেন কলকাতার দাদারা যেই বইটাকে আদি বাংলার খাঁটি বাংলা ভাষার নিদর্শন বলে, শ্রীকৃষ্ণ কীর্তন, এটা কবে লেখা হয়েছে? নৃপতি তিলক। নৃপতি তিলক কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ আমলে। যদি আমরা ওদের সাথে একমত না, কিন্তু এটাকে আজকে বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন এবং খাঁটিতম বাংলা ভাষার নিদর্শন বলা হয়।
ঠিক আছে, তাহলে এটার বয়স কত? থাপড়াইলেও 500 550 বছর, সর্বোচ্চ 600 যদি ফালাও থাপড়ায়। তারপর এটার বয়স কত? 600। গুড। এবার হলো ধর্ম। বাংলার অধিকাংশ মানুষের ধর্ম কি? ইসলাম। হিন্দু বাংলায় সবসময় সংখ্যালঘু ছিল। হিন্দুরা বাংলায় সবসময় কি ছিল? উদাহরণ, অনেকের কাছে এটা ধাক্কা খাওয়ার মতো। বাংলায় এখন পর্যন্ত যতগুলা প্রাচীন নিদর্শন পাওয়া গেছে, যতগুলো প্রত্নতাত্ত্বিক প্রাচীন ধর্মীয় নিদর্শন পাওয়া গেছে, তার সবগুলাই বৌদ্ধ। বাংলায় এখন পর্যন্ত যতগুলা প্রত্নতাত্ত্বিক প্রাচীন নিদর্শন পাওয়া গেছে, তার সবগুলাই কি? বৌদ্ধ নিদর্শন। কোনটাই হিন্দু নিদর্শন না। কারণ হিন্দু ধর্ম এই অঞ্চলে সবসময় অপরিচিত ছিল। এই অঞ্চলে হিন্দু ধর্মের আমদানি হয়েছে সেন রাজাদের আমলে। যদিও সম্রাট অশোককে অনেকে ভুল করে হিন্দু বলে। সম্রাট অশোককে যদি আমরা হিন্দু ধৈরাও নেই, তার প্রজারা হিন্দু ছিল না। কঠিন দাবি। মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে এখনো হিন্দু নাই। বাংলাদেশে জি কেমনি কঠিন একটা জিনিস কয়ে লাইছি আমি। আমাদের দেশে হিন্দুদের সংখ্যা এখনো বৌদ্ধ বা খ্রিস্টানের চেয়ে কম। 1920 সালের আগে যাদেরকে তফসিলি জাত বলা হইতো, 1920 সালে এদের সবাইকে হিন্দু বইলা নেওয়া হয়েছে, কারণ মুসলমানরা এদেরকে হিন্দু কইতো। কথাটা আগে বলি, আবারও বলি, মুসলমানরা এদেরকে হিন্দু বললে আলাদা করতো। বিদেশিরা সবাইকে হিন্দু বলতো। হিন্দুস্তানের সকল অধিবাসী তাদের কাছে হিন্দু ছিল, এই জন্য তাদেরকে হিন্দু বলা হয়তো, কিন্তু তারা হিন্দু ছিল না। যেমন একটা মজার ব্যাপার বলি, রাম তো আজকের দেবতা না। রামচন্দ্র আজকের দেবতা। রামচন্দ্র অনেক পুরান দেবতা। রামচন্দ্রকে নিয়ে যে মহাকাব্যটা লেখা হয়েছে, ওটার বয়স কত? 2000 বছরের কাছাকাছি। আদি রামায়ণ যেটা। কিন্তু আমাদের দেশে একটা মন্দির নাই, স্টিল টুডে একটা মন্দির নাই যেটা রামকে কি করা, ডেডিকেটেড করা। অথচ রাম কিন্তু গুরুত্বপূর্ণ দেবতা হিন্দু ধর্মের। আমাদের দেশে একটা মন্দির নাই যেটা রামকে ডেডিকেট করা, আজ পর্যন্ত গড়ে ওঠে। আমি কি বলতে পারছি? অথচ রাম নাম সত্য হ্যায়, এটা অনেক প্রাচীন ডায়লগ। ঠিক আছে, ইভেন এই যে সবচেয়ে যারা কট্টর মৌলবাদী হিন্দু ছিল, সেন রাজারা, তাদের বাড়িতে রামের বিগ্রহ ছিল একটা। সেনরা পলা দেওয়ার সময় এই বিগ্রহটা লাগে। কারণ তারা চাইতো না ছোট জাত রামকে কি করে, এই বাঙালিরা রামকে পূজা করে রামের অসম্মান করবে। এই জন্য রামের মন্দির এখন একটাও গড়ে উঠে নাই। আমি কি বলতে পারছি? এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু দ্বিতীয় তথ্য, হনুমান দক্ষিণ ভারতের ব্যাপকভাবে পূজিত দেবতা। বা বৈদিক যে দেবতারা আছেন, ব্রহ্মা, ইন্দ্র, অরুণ, বরুণ, মিত্র, তাদের কাউকে এই অঞ্চলের মানুষ ইভেন চীনে পর্যন্ত না। 3, আজকে বাঙালির যেটা প্রধানতম উৎসব, দুর্গোৎসব, এটা ইংরেজ আসার পরে এই দেশে ইন্ট্রোডিউস হয়েছে। এর আগে দুর্গাকে এই অঞ্চলের মানুষ পূজা করতো না, সামান্য কিছু মানুষ পূজা করতো। ঠিক আছে, সেটা হচ্ছে ফাল্গুন মাসে। দুর্গার প্রধান উৎসব কখন হয়? ফাল্গুন মাসে। কিন্তু বাংলায় দুর্গা বিরোধিতার কিন্তু বড় একটা ইয়া ছিল, কালচার ছিল। আমি যে বলতে পারতেছি, এই অঞ্চলের মানুষ কখনোই বৈদিক কোন দেবতাকে, এই অঞ্চলের অধিকাংশ হিন্দু, 80 উপরে হিন্দু, মানে 90% হিন্দু বৈদিক কোন দেবতাকে পূজা করার, পূজা দেওয়ার, মন্দিরে ঢুকার ন্যূনতম অনুমোদন পায় নাই। ইভেন এখন পর্যন্ত প্রত্যেক এলাকায় যাইবা, প্রত্যেকে নিজের এলাকায় যাবা, গিয়া দেখবো এখানে আমরা যেটা মন্দির বলি, সরকার যেটা মন্দির কয়, ওরা নিজেরা কি কয়? ওরা কিন্তু মন্দির বলে না, বলে আখড়া। মন্দিরে এই হিন্দুদের প্রবেশাধিকার ছিল না, এখনো নাই। যে শ্রী শ্রী জগন্নাথ জিও রাখরা, অমুক জিও রাখরা, লোকনাথ জিও রাখরা। আমাকে বলতে পারছি, এই অঞ্চলে মন্দির নাই, কম, খুবই কম। ঢাকেশ্বরী মন্দির, যেটাকে প্রধান মন্দির বলা হয়, বাংলাদেশের জাতীয় মন্দির। মজার ব্যাপার হচ্ছে ঢাকেশ্বরী নামে হিন্দু ধর্মে কোনো দেবী নাই।
ঢাকেশ্বরীর যে দেবী ছিলেন যিনি, উনি ছিলেন একজন স্থানীয় দেবী, মনসার মতো। মনসাকে কিন্তু পরবর্তীতে হিন্দুরা, যখন হিন্দু ধর্মকে পলিটিক্যাল করা হয়, রাজনীতিকরণ করা হয়, তখন মনসাকে কিন্তু দেবী হিসাবে গ্রহণ করা হয়। আমি কি বলতে পারছি? ঢাকেশ্বরী নামে কোনো দেবীর নাম কেউ হচ্ছে, কেউ শোনেন? আচ্ছা, এই অঞ্চলে দেবদেবীর কতটা আকাল ছিল তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। যখন ইয়া লেখা হয়, মেঘনাদ বধ কাব্য, যখন মেঘনাদ বধ কাব্য লেখা হয়, তখন অনেক নতুন নতুন শব্দ আবিষ্কার করতে হয় মাইকেল মধুসূদন দত্তকে। উনি কিন্তু শুধুমাত্র শব্দ আবিষ্কার করেন না, উনি একজন দেবীকে আবিষ্কার করতে হয়েছে। দেবীর নাম হলো কমলা দেবী, যিনি ছিলেন রাবণের গৃহদেবী, রাবণের ঘরে থাকতো, প্রাসাদে থাকতেন। মজার ব্যাপার হচ্ছে, সেই কমলা দেবীর পূজা কিন্তু পরবর্তীতে চালু হয়। কমলা নামে একজন দেবী ছিলেন, কমলাক্ষ, এই ধরনের নাম বলা হয়তো অনেক দেবী, যেমন এখনো বলা হয় কমলাক্ষে, জয় মাতা কমলাক্ষে, ইয়াকে বলা হয়, দুর্গাকে বলা হয়। কিন্তু আমাদের এই অঞ্চলে কমলা নামে একটা আলাদা দেবী ছিলেন। আমি কি বলতে পারছি? অনেকেই মনে করেন কমলে যার আসন লক্ষ্মী, উনি বুঝি কমলা। পরবর্তীতে পরবর্তী যুগে যখন দুর্গা পূজার অনুমোদন দেওয়া হয় 1757 সালে স্থানীয় হিন্দুদেরকে, তখন তারা এই কমলাকে কমলাক্ষে বানায়া দুর্গাকে কমলা দেবী বানায় ফেলে। এটা অনেক পরের গল্প। আমি কি বলতে পারছি? তাইলে এই অঞ্চলে কখনোই হিন্দু ধর্ম কি প্রভাবশালী ধর্ম ছিল না। যেমন জলা জংলা এলাকাগুলো মনসাকে খুব মানা হইতো, যে অঞ্চলগুলো জলা জংলা ছিল না আর মনসা নামে কেউ ছিলেন না। যেমন যে অঞ্চলে বাঘ টাক ছিল, ওই অঞ্চলে মানুষ পূজা করতে তার বনদেবী এবং দক্ষিণ দক্ষিণ রায়, বনদেবী এবং দক্ষিণ রায়। আমি কি বলতে পারতেছি? অর্থাৎ সুন্দরবন অঞ্চলে বনদেবীকে পূজা করা হতো। তারপরে এই যে ওই যে আমাদের ওই যে গাজীপুর অঞ্চলে যে বড় ইয়াটা ছিল, জঙ্গলাটা ছিল, এখনো যেটা আছে, ঠিক আছে, অথবা বরেন্দ্র অঞ্চলের যে জঙ্গল এলাকা আছে, ওইখানে বনদেবীকে পূজা করা হতো। প্রধানত দেবী কে ছিলেন? বনদেবী। পরবর্তীতে মুসলমান রাজারা বানা হয়েছে কি বনবিবি, পরে দক্ষিণ রায়রা ভিলেন বানায় হয়েছে, বনবিবির প্রিয় লোক বানায় হয়েছে কারে? গাজীপুরে। দক্ষিণ রায় গাজীপুরের লোক যুদ্ধ করে হারা গেছে, এটা আমাদের সাহিত্যে আছে, এটা পরে অন্য একদিন গল্প করবো। তাহলে হিন্দু ধর্ম কখনোই কি এখানে প্রভাবশালী ধর্ম ছিল না? কখন থেকে? বাংলা নামক ভাষা এবং বাঙালি নামক জাতি যেদিন থেকে গড়ে ওঠে, ওই সময় এখানে সংখ্যাগরিষ্ঠ কারা ছিল আমরা ওই জিনিসটা একটু দেখি। ওইখানে ছিল হিউয়েন সাংয়ের কথা তো আমরা সবাই জানি। হিউয়েন সাং বলছিল যে এই অঞ্চলে যেই বৌদ্ধরা বাস করে, এই অঞ্চলে বৌদ্ধরা বেশি। হিউয়েন সাং যখন আসছেন তখন এই অঞ্চলে কারা বেশি? সবচেয়ে বেশি বৌদ্ধরা। রাজা লক্ষণ সেন কি, সে নিজে খুব অত্যাচারী, বৌদ্ধদেরকে পাইপটা দিয়ে কিছু বৌদ্ধ কমাইছিল, কিন্তু অত কমে নাই। লক্ষণ সেনের আগে এলাকার বেশিরভাগ মানুষ কি ছিল? বৌদ্ধ। কিন্তু সে বলছে এখানকার বৌদ্ধরা খাঁটি বৌদ্ধ না, এটা ভেজাল বৌদ্ধ, এটা ফাসিক বেদাতি বৌদ্ধ। এমনি না, এরা বৌদ্ধ ধর্মের লোকের লোকে নিজস্ব ছোট ছোট দেব দেবীর পূজা করে, ছোট ছোট পুতলা বানায় এবং বিভিন্ন আচার রিচুয়াল পালন করে যেগুলো কোনো বৌদ্ধ করতে পারে না। আমি একবার খাঁটি বেদাতি। হিউয়েন সাং এটা বলছেন, হিউয়েন সাং এর আগে এবং পরে অনেকেই বলছেন এই কথাটা। যেমন বলতে পারছি, এই বৌদ্ধদেরকে খুব অত্যাচার করা হয়েছে, শূদ্র বানানো হয়েছে। বৌদ্ধদেরকে কি বানানো হয়েছে? লক্ষণ সেন নাম বলেছে, পায়রা ধরে শূদ্র বানাইছে। এরপরে তোরা আমার বৌদ্ধ করতে, তোরা হলে শূদ্র, ঠিক আছে? এরা শূদ্র হয়ে গেছে, হিন্দু কিন্তু হয় নাই। কারণ হিন্দু ছিল মাত্র 2 জন, বাকিরা কিন্তু হিন্দু ছিল না। বাকিরা ছিল হিন্দুদের সেবক, বৈশ্য এবং শূদ্র, ঠিক আছে? হিন্দু ধর্মের অধিকার কার কার ছিল? ব্রাহ্মণ আর ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা এই অঞ্চলে সবসময় কম, বরং ব্রাহ্মণরা, সেনরা আসার পর দলে দলে ব্রাহ্মণ আসছে। কর্ণাটকী ব্রাহ্মণরা আসছে, ওই ব্রাহ্মণ কত কত ব্রাহ্মণ আছে, কিছু কিছু মানে এখন ব্রাহ্মণ হইছেও, আঞ্চলিক ব্রাহ্মণ। কিন্তু ক্ষত্রিয়রা সর্বনিম্ন আসছে, সর্বনিম্ন সংখ্যা আসছে। তাহলে হিন্দু ধর্মকে এখন আমরা পাইতেছি না। 1920 সাল আগে হিন্দু ধর্ম কেউ পাইছে ওরা, আমি পাবো করতে আসি এবার। তাহলে উন্মেষ যখন হয় বাঙালি জাতি এবং বাংলা ভাষার, তখন এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ কারা? এটা একটু দেখি আমরা। আচ্ছা,
1203 বা 1204 সালে বঙ্গবিজয় হয়। মুসলমানরা রাজনৈতিক শক্তি, আমি একটু আগে একটা কথা বলছিলাম যে সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান কি? রাজনীতি। কেন একটু পরে বলতেছি। বঙ্গবিজয় হয় কবে? দেখো একটা মজার বিষয়, আজকে একটা অংশ বলতেছে যে মুসলমানদের এলাকার লুটেরা বহিরাগত, অথচ এখন পর্যন্ত বখতিয়ার খলজি বঙ্গবিজয়টাকে বঙ্গবিজয় বলা হয়েছে। আর কোন অনেকেই তো বাংলা বিজয় করছে আইসা বাইরে থেকে, ওনার আগে পুরোটাকে বঙ্গবিজয় বলা হয়নি। তার মানে এক সময় পর্যন্ত আমরা জানতাম এটা প্রকৃত বঙ্গবিজয়, আমাদের বিজয়। কারণ বখতিয়ার খলজি না আইলে আমি হয়তো বা মুশাররফ হইতাম না। আমি কি বলতে পারছি? এটাকে বলা হয়তো ছিল বঙ্গবিজয়, কিন্তু আজকে আমাদের এটা ভুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা করে আসি। তো যখন বঙ্গবিজয় হয় 1204 সালে এবং বঙ্গবিজয় পূর্ণ হয় তখন 1206 সালে, মুসলমানরা ক্ষমতায় আসে। মুসলমানরা যখন ক্ষমতায় আসে, মুসলমানরা ক্ষমতায় আসাই কি আগের সকল নিয়ম কানুন ভেঙে দেয়। রাজনৈতিক যে নিয়ম কানুন ছিল, কোন রকম জবরদস্তিমূলক নিয়ম তখন তারা ভাঙ্গা দিছে। বিষয়টা বুঝছো? দেখো, বাংলা বিজয় হয়েছে কিন্তু দিল্লি বিজয়ের বা উত্তর ভারত বিজয়ের অনেক পরে কিন্তু বাংলা বিজয় হয়েছে। কত বছর পরে? 20 বছর। মুসলমানরা 20 বছর পরে বাংলা এসে ঢুকছে, উত্তর ভারত বিজয় হওয়ার 20 বছর পরে। বিষয়টা বুঝছো? কিন্তু বাংলা অঞ্চলে সবচেয়ে বেশি মুসলিম ঘনবসতি। জিগাও খানি, আমি শুধুমাত্র বাংলাদেশ বলতেছি না, পশ্চিমবঙ্গ নেও, আসামের বাংলাভাষী অঞ্চল নেও, ত্রিপুরা নেও, সব একখানে করলে দেখবে এখনো মুসলমানের সংখ্যা এখানে বেশি। শুধু বেশি না, হিউজ বেশি। ওরা রীতিমতো ধুম সংখ্যালঘু। সবাই যদি আমরা হিন্দু ধরি, 20-এর আগের সবাই যদি আমরা হিন্দু ধরি, বিষয়টা আমি তোমাকে কইতে পারছি। এরা সংখ্যালঘু কেন? অথচ দিল্লি বিজয় হয়েছে, দিল্লিতে বড় বড় কুতুব, বড় বড় আউলিয়া আইছে, কিন্তু বাংলায় কেন বেশি হয়েছে মুসলমান? বাংলায় মুসলমান কেন বেশি? আসো, জয়দেবের শ্রীকৃষ্ণ কীর্তন দেখা কই। আমি কিন্তু যেই গ্রন্থগুলাকে ওরা বলতেছে প্রামাণ্য, তার একটা হলো কি জয় শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন উনি বলতেছেন যে মুসলমান এক একজন সর্দার কয়েক 2000-2500 মুসলমান সহ এক একটা অঞ্চলে এটা ঢুকতো। এটা জয়দেব নিজে বলতেছেন, আক্ষেপ করে অবশ্য বলতেছেন যে এই অঞ্চলে কোরআন আর মসনবী নিয়ে ঢুকতেছে মুসলমানরা। এক একজন পীরের সাথে কতজন ঢুকতেছে? 2000-2500 করে ঢুকতেছে। কোথাও কোথাও সংখ্যা কি 10,000-এর উপরে। শুধু জয়দেব না, ওই সময়ের অনেক হিন্দু কবির লেখা এই কথাগুলো আছে। তাহলে এই অঞ্চলে যে মুসলমান আসা শুরু করে, বড় অংশ থেকে আসে উত্তর ভারতের মুসলিমরা। কেন এটা বলতেছি এখন। এই অঞ্চল সেনদের আমলে অধিকাংশ জায়গা খালি হয়ে যায় তো অত্যাচারের ফেলায়। এর আগেও কিন্তু খুব বেশি মানুষ যে ছিল এমন না। যেমন 1303 সালে সিলেট বিজয় হয়। 1303 সালে, বেশি দিন আগের গল্প করতেছি না। যখন সিলেট বিজয় হয় ওই সময় সিলেটের শাহজালালের সাথে দেখা করতে আসেন কে? ইবনে বতুতা। এবং উনি সোনারগাঁয়ে যান। উনি সিলেট থেকে রওনা দিয়ে সোনারগাঁও গেছেন একটা সমুদ্রের উপর দিয়া। এই সমুদ্রের বৈশিষ্ট্য হলো 6 মাস উজাড়, মানে 6 মাস ভাটা থাকে আর 6 মাস কি থাকে, ওই যে জোয়ার থাকে। অন্য সমুদ্রে তো ডেইলি একবার দুইবার হয়, কিন্তু এটা একটা আজব সমুদ্র, সেটা হলো 6 মাস জোয়ার 6 মাস ভাটা চলে। এই সমুদ্রের পানি একমাত্র সমুদ্র যেটার পানি কি সাদা। দুনিয়া সব সমুদ্রের পানি কি নীল, লোহিত সাগর ছাড়া আর কি। কিন্তু বাহারে আবিয়াস নামে বাংলা একটা সাগর আছে, এটার পানি কি সাদা। অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ জায়গা ছিল নিম্নভূমি। উনি হবঙ্ক দিয়া গেছেন, হবঙ্ক নামে একটা শহর ছিল, মানে হবিগঞ্জ ছিল, কিন্তু সুনামগঞ্জ নামে কোনো জায়গা ছিল না। ওই ওই সাইড দিয়ে গেছে আর উপরে আর কি, বুঝছো না? আমি কি বলতে পারতাছি? এখানে অধিকাংশ জায়গায় এই জায়গাটা খুবই উর্বর, কিন্তু উর্বর হইলো এখানকার অধিকাংশ মানুষ ছিলেন জাতে ধীবর, মাইবল। সেনদের আসার আগে ছোট ছোট কাজ করতেন, কামার কুমার। কিছু কিছু ধান চাষ হইতো, কিন্তু খুব সংখ্যায় বেশি না। কারণ কি, প্রচুর দুর্যোগ প্রবণ ছিল এই এলাকা। উন্নত কৃষি প্রযুক্তি এসব পৌঁছায় নাই বা ঢুকতে পারে নাই। এই জন্য দেখা গেছে যে মানে তোমার কি করতাম, মাইলের পর মাইল
জেলার পর জেলা কি ছিল, খালি পড়া ছিল। আর যেটি খালি ছিল না, সেনদের অত্যাচারে ওটি খালি হয়ে গেছে। আমি কি বলতে পারতেছি? সেনদের অত্যাচারে ওইটুকু খালি হয়ে যায়। খালি হওয়ার পর মুসলমানরা যখন আসে, তারা এসে বললো যে কোন রকম মানুষ জন্মের কারণে কেউ বড় হয় না, ছোট হয় না, আর কারো উপরে কোন রকম ধরা বাঁধা নাই। তোমরা কথাটা খুব মনোযোগ দিয়ে শুনো। কারো উপরে কোনো ধরা বাঁধা নাই, কেউ চাইলে তার সামর্থ্য অনুযায়ী যা ইচ্ছা তাই করতে পারবে। আর মুসলমান তো জানে না ছোট জাত কি বড় জাত কি। মুসলমান জানে না যে একজন মানুষের জন্মের কারণে যে সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়। মুসলমান জানে না যে মানুষের স্পর্শ লাগলে উজুর পানি ছাড়া আর কিছু না পাক হয়। আমি কি বলতে পারছি? মুসলমানরা বললো যে সমগ্র দেশে তো খালি পড়ে রয়েছে, যে যেখানে আইসা যতটুক জায়গা নিতে পারো ওইটুক জায়গা তার। তোমরা গাঁও হইব, তোমরা চাষ করবা, ঠিক আছে, মুসলিম অন্যান্য সভ্য অঞ্চলের যে উন্নত কৃষি প্রযুক্তি আছে এগুলো ব্যবহার করবা, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব, সার্বিক নিরাপত্তা দিব, তোমরা আমাদের কি দিবা, কর দিবা। প্রথম 3 বছর কর টর দেওয়া লাগবে না, কারণ জংলা জংলা জায়গা কষ্ট করে থাকবি। প্রথম 3 বছর পরের থেকে কর শুরু হবে। এবার যে যদ্দূর জায়গায় আল হইতে পারে। উত্তর ভারত তখন প্রচন্ড ঘনবসতি, বুঝছো, ওইখানে আফগানিস্তান বা আশপাশের বিভিন্ন অঞ্চল থেকেও মানুষ আসছে। কিছু মানুষ, প্রচুর মানুষ মুসলমান হয়েছে মুসলমানদের ভিক্ষা পায়া। এরা দলে দলে এই যে যারা ভাগ্যান্বেষী ছিল পৃথিবীর বিভিন্ন জায়গার, মধ্য এশিয়ার, আফগানিস্তানের, আজকের পাকিস্তান, এটা তো মধ্য এশিয়ারই অংশ ছিল বা মধ্যপ্রাচ্যের অংশ ছিল। এরা কৃষিজীবী অঞ্চলের মানুষগুলা দলে দলে আইসা ঢুকলো কই, বাংলায়, বিশাল সংখ্যক। আমি একটা কথা কইছিলাম যে আমাদের অধিকাংশরই বাপ দাদা কি আছিল, জমিদার আছিল, কইছিলাম না? বিশেষ করে সিলেটের। এটা সিলেটের না, এই সমস্যাটা আমাদেরও আছে। তো আমরা আর কি সিলেটের তো কইয়া বেড়াই এটা, ঠিক আছে। একই সমস্যা আমাদেরও আছে, আমাদের বাপ দাদা সবাই জমিদার ছিল। আমার দাদা, দাদার বাপ, তার বাপ সব জমিদার ছিল। তোমাদের আছিল না? এই গল্পটা কার পরিবারে নাই যে এরকম একটা পরিবারে একটা ছেলে বাইর করে, যার পরিবারে এই গল্প নাই যে আমরা বহুত কিছু শিখছি আমার বাপ ও পরদাদারা। ফকির নি খাই তারে না, বুঝছো, নাম কি তা জিগাইলাম, যে একটা আব্দুস সুবহান তালুকদার। তোর বিষয়টা বুঝছো? কিল্লিগা আমরা অমুক তাল্লুক আমাদের আছে। আমরা কিন্তু আসলে অধিকাংশ মানুষই বহিরাগত। বহিরাগত রক্ত আছে আমাদের শরীরে। এই জন্য আমাদের আচরণ একটু বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ আচরণ, একটু বৈশিষ্ট্যপূর্ণ আচরণ আমাদের। এরপরে এই অঞ্চলের মানুষ যারা বৌদ্ধ ছিল বা যারা তফসিলি জাত ছিল, অবৈধ, তারা দেখলো আরে কোনো জাত নাই, আমি মুসলমান হয়ে গেলে আর কোনো জাত থাকে না, এই লাইনে উঠতে যায়। দলে দলে মানুষ মুসলমান হওয়া শুরু করলো। সুফিরা দেখলো সুযোগ যায়, ঠিক আছে, যত মনে করো মধ্যম এবং ছোট মানের সুফিয়া ছিল, তারা এই বাংলায় আসা শুরু করলো। হ্যাঁ, ধুম মানুষের মুসলমান বানানো শুরু করলো। কেলিগা মুসলমান হইলেই আর কোনো, তুমি দেখো অন্যান্য অঞ্চলেও হিন্দু ধর্ম জাতপাত ছিল, কিন্তু অন্য ধর্মের একটা সমস্যা ছিল, আমাদের একটা সুবিধা ছিল। অন্য এলাকার গুলার এরা এটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে অভ্যস্ত হয়ে গেছিল, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষগুলো প্র্যাকটিস করে নাই। এরা ছোট 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 গ্রামের ভিতরে ছিল, নিজস্ব পলিটি ছিল। পলিটি তো বুঝছো, জনপদ। নিজস্ব জনপদের ভিতরে মোটামুটি স্বাধীন জীবন যাপন করতো। ওই জনপদের এলিটরা গিয়ে একটা পুরী বানাইতো, পুরী বুঝছো তো, নগর। একটা নগর বানাইতো, নগর আগে এলিটরা গিয়ে নগরে থাকতো। আর যারা নন এলিট তারা জনপদের ভিতরে নিজেদের মতো করে কোনো মতো চলতো, কিন্তু সেন রাইসে কি করছে, সব ভাঙা দিছে এবং সবাই ছোট লোক বানায় দিছে এবং নিবর্তনমূলক আইন এখানে চালু করছে। এর ফলে মানুষগুলোর কিন্তু নাবিশ্বাস উঠে গেছিল এবং সমাজে এটা কিন্তু তারা স্থায়ীভাবে তখন বসায় দিতে পারছিল। এটা কিন্তু ভাঙতে হবে। এটা ভাঙতে হলে কি করতে হবে? ওই যে বাপদাদার গল্প শুনছে তারা, যে আমাদের বাপদাদারা স্বাধীন ছিল, আমরা এখন এসে গোলামি করছি। তখন তারা স্বাধীনতার তো আর কোনো পথ নাই। হ্যাঁ, দেখে যে মুসলমান হইলে এটা সব সুবিধা হয়ে যায়, কোনো ঝামেলা লাগে না, মুসলমান হইলে আর ঝামেলা নেই, ঠাস করে মুসলমান হয়ে যাবে। এখানের মানুষ মুসলমান হওয়া শুরু করলো এবং তাদেরকে ধিক্কার দায়িত্ব কেটা নিল? সুফিরা। সুফিরা ধিক্কার দায়িত্ব নেওয়া একটা ঝামেলা হইল। সেটা হলো, সুফিদের চোখে ছোট ছোট বেদাত গুলা কোনো পাপ ছিল না। সুফিরা কিন্তু এখনো বেদাতি, এটা তো আমরা জানি। সুফিরা এখনো বেদাতি। যাই হোক, এটা আমার ব্যক্তিগত, কিন্তু তাসাউফপন্থী থাকলে এটা তোমরা আবার অন্যভাবে নিও না। তো
সুফিরা করছে কি, ছোট ছোট বেদাতের ক্ষেত্রে ছাড় দেওয়া শুরু করলো। স্থানীয় লোকাচার, যেটা ইসলামের সাথে প্রত্যক্ষভাবে সাংঘর্ষিক না, ইসলামের যে মৌল যে আকিদা গুলো আছে, ইসলামের মৌলিক আকিদা কয়টা? 7টা। এই 7টা আকিদার সাথে সাংঘর্ষিক না এমন ছোট ছোট আকিদার ক্ষেত্রে তারা ছাড় দেওয়া শুরু করে। যেমন আল্লাহর উপরে বিশ্বাস, নবীগণের উপর বিশ্বাস বা রসুলগণের উপর বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, তারপরে হলো গিয়া মৃত্যুর পর জীবিত হয় বিশ্বাস, কিয়ামতের উপর বিশ্বাস, ঠিক আছে, এবং ভালো মন্দ আল্লাহ করে, এটার বিশ্বাস ছাড়া বাকি যে অন্যান্য বিশ্বাসের সাথে একটু একটু সাংঘর্ষিক হলে মানে মৌলিক এগুলোর সাথে ঝামেলা নিলে সুবিধা ছাড় দিছে, আচ্ছা মা চার পাঁচ 2-3 প্রজন্ম করে ঠিক হয়ে যাবো, তখন মুসলমান বানাবে না। বিষয়টা বুঝছো? ওই সুফিরা ছাড় দেওয়া শুরু করলো। ছাড় দেওয়ার ফলে আমাদের যে মুসলমানরা এই অঞ্চলের, যাদেরকে মুসলমান বানানো হয়েছে, এরা সাথে কইরা ছোট 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 কিছু বেদাত লগে লইছে, যেটা আমাদের সমাজে এখনো হয়। এবং এরা তো মুসলমান হয়েছে, কিন্তু এরা কিন্তু মদিনার ইসলাম এখানে এসে ঢুকে নাই। এখানে ইরানের ইসলাম, পাকিস্তানের ইসলাম, আফগানিস্তানের, এই যে ভেজাল, হালকা ভেজাল ইসলাম, ওগুলো ঢুকছে। এখানে মদিনার ইসলাম এসে কিন্তু ঢুকে নাই। এখানে এখানে মানুষের কাছে ইসলাম আসছে মুক্তির বার্তা হিসাবে, যেটার মধ্যে পলিটিক্যাল সাপোর্ট ছিল কিন্তু পলিটিক্স ছিল না। আরবের ইসলাম কিন্তু পলিটিক্যাল একটা ফেনোমেনন হিসাবে ইসলাম আরবে কিন্তু শক্তিশালী হয়েছে। আরব, আফ্রিকা, এশিয়ার অন্যান্য অঞ্চলগুলা, এশিয়া মাইনরে না আবার, ভাই যে আজকে যেটা আমরা মুসলিম বিশ্ব কই, যে অংশটারে, বিশেষ করে যে অংশটারে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের পূর্ব দিক, আফ্রিকার এই পাশটা, আফ্রিকার হচ্ছে তোমার উত্তর আফ্রিকা, এই অঞ্চলে কিন্তু ইসলাম ঢুকছে পলিটিক্যাল ফেনোমেনন হিসাবে। ওইখানকার মানুষ ইসলামকে গ্রহণ করছে পলিটিক্যাল ফেনোমেনন হিসাবে এবং পলিটিক্যাল ধর্ম হিসাবে। কিন্তু বাংলায় ইসলাম ঢুকছে সামাজিক ফেনোমেনন হিসাবে। এখানকার মানুষের দরকার ছিল সামাজিক মুক্তি, এবং এখানে ইসলামের চারা একটু বদলে গেছে। যেমন তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের এই অঞ্চলের অধিকাংশ মানুষ কর্মজীবী ছিল। এক বেটা হইলো গিয়া মাইমল, বেটার বউ হইলো কি তা মাইমল নেই, সেটা বুঝছো? এখন তারা আরবের মতন ওই লম্বা জুব্বা, লম্বা মাথার ভিতরে হিজাব টিজাব দিয়ে কিন্তু তাদের কাজ করাটা কি ছিল না, সম্ভব ছিল না, আর অভ্যস্তও ছিল না। এরা অনেক বেটি কৃষি কাজ করে, সে অভ্যস্তও না, তার পক্ষে তখন ওই মুহূর্তে সম্ভব না। তো আমাদের সুফিরা দেখলেন, আচ্ছা আপাতত যে এখন খ্রিস্টান মিশনারিরা যেটা করে, যে বাবা তুই তো সবকিছু বৈশিষ্ট্য রাখ, আচ্ছা পরবর্তীতে খ্রিস্টান হইব না এরা ঠিক মতো, এখন আপাতত হয়ে যা। আমাদের সুফিরা একই কাজ করলেন, আপাতত মুসলমানও, এবং এরা খানকা খুললেন, বললেন যে আমরা খানকা থেকে তোমাদেরকে বুঝায় বুঝায় দিব কখন কি করতে হবে না করতে হবে। তো মানুষ খানকারে মানতো। এখন তো তার পোশাক তো শাড়ি, আমরা যেটাকে শাড়ি বলি, তার পোশাক তো শাড়ি। বললো যে তুমি এক কাম করবো, যখন তুমি পরপুরুষ দেখো তখন মাথায় কাপড় তুলে দিবা, যখন কোনো সাবালক মানুষকে দেখবা মাথায় কাপড় তুলে দিবা, তাহলে মাথায় কাপড় হলে মোটামুটি ঢাকা যায়। আর তোমরা তো উতলা, আগের দিনে মানুষটা শাড়ি কিনতো কি করে, মহিলারা শুধু শাড়ি পেঁচাইতো গায়ে, নিচে কোনো জামা দিত না। ইভেন হিন্দুরা দীর্ঘদিন পর্যন্ত এটা দেয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের মহিলারাও ব্লাউজ কিনতে নেই। বেশি দূর যাইতেছে না, গতকালকের কথা। কিন্তু মুসলিম মেয়েদের উপরে ফতোই নামে একটা কাপড় চাপায় মানে দেওয়া হইলো, ফতোই, যেটা কালক্রমে ব্লাউজ হয়ে গেছে। ইংরেজ আসার পর এটা হয়ে গেছে কি ব্লাউজ পেটিকোট। আগে এটা ছিল ফতোই আর সায়া। বিষয়টা বুঝছো? সায়া কেন দেওয়া হয়েছে? যাতে করে ওই নিচের অংশটা ঢাকা থাকে। ওই শাড়িগুলোতে একটু পাতলা কাপড়ের হইতো, নিচের অংশ যেন না দেখা যায়। ফতুই দেওয়া হলো, ফতুই হলো এই পর্যন্ত, ব্লাউজের এই পর্যন্ত হাতা ছিল ফতুই গুলা, ফতুয়া আজকে যেটা আমরা বলি, এবং এটা ছিল কোমর পর্যন্ত। এটা ছিল মুসলিম মেয়েদের, যারাই মুসলমান হতো তাদের পোশাক। এটা ছিল বাধ্যবাধকতার জায়গা, বুঝছো? হাঁটু উদাম করা আমাদের কিন্তু প্রধান মুসলমানদের একটা দায়নি ফরজ, কিন্তু প্রকাশ্যে যখন সে থাকে, হাঁটু থেকে কোমর পুরুষের, তার একটু পর্দা করতে হবে। এটা লঙ্ঘন করলে সে পর্দা লঙ্ঘন করলো, ফরজ লঙ্ঘন করলো। কিন্তু এই জিনিসটা বাংলায় সুফিরা চালু করতে পারে নাই। কারণ ফেসকুন্দা না বললে আমি করতে পারতো না। মাঠে আমাদের যে মাঠের যে বৈশিষ্ট্য, কইছে আচ্ছা আপাতত তুই ইমান আনছে, এই ফরজটা পরে বুঝাবো না আমরা। ধুম ফেসকুন্দা মেরা কাম করে, স্টিল টুডে এই কাজটা করে। বিষয়টা তুমি বুঝছো? স্টিল টুডে এই কাজটা করে। ফেসকুন্দা মেরা মাছ মারে, ফেসকুন্দা মেরা ক্যাচ করে।
আমি কি কইতে পারছি? এখন আমাদের ইসলাম পূর্ব স্থানীয় ধর্মের ছোট ছোট অনেক উপাদান আইসা পড়ছে, কিন্তু একই সাথে ইসলামও আসছে। তাহলে এই সংস্কৃতি গইরা উঠছে, আমাদের যে সংস্কৃতি গইরা উঠছে আজকে, এগুলো কিসের উপরে উঠছে? যেমন অন্য ধর্মাবলম্বী থেকে মুসলমানটা আলাদা হয়েছে কেমনে? তোমাকে যেন বোঝা যায় যে তুমি মুসলমান কেমনে, তোমাকে বেশ কিছু জিনিস আলাদা করা হয়েছে। যেমন সে আর চান করে না বা স্নান করে না, সে কি করে? গোসল করে। জল জল খায় না, সে কি করে? পানি খায়। বিষয়টা বুঝছো? তোমাদের একটা মজার বৈশিষ্ট্য কই এই অঞ্চলের মুসলমানদের। আমি আগেই কইছি আমরা কার দ্বারা মুসলমান হয়েছি? উত্তর ভারতের মুসলমান, পারস্যের মুসলমানদের দ্বারা বিশেষ করে আমরা মুসলমান হয়েছি। এখানে একটা মজার জিনিস হলো, দেখবো একটা আশ্চর্য জিনিস, দাদা কি হয় মূলত? দাদা আমাদের কি হয়? পিতা হয়। পিতার পিতা আমারও পিতা। কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু পিতার পিতা পিতা না, ভাই হয়। এই জিনিসটা লক্ষ্য করছো? কিন্তু দেখি হিন্দুদের ক্ষেত্রে ওরা আম্মা বলে, মা হয়, দাদি মা হয়, কিন্তু দাদা কি হয়? ভাই হয়। হিন্দুদের ক্ষেত্রে একটু ঝামেলা, ঠাকুরদা, ঠাম্মা, ঠাকুরমা। কিন্তু আমাদের কিন্তু দাদা হয় ভাই, আর ইয়া হয় মা, মানে ইয়া বোন, দাদি হয় বোন। আমরা কিন্তু সম্পূর্ণ নতুন একটা জিনিস আবিষ্কার করছি, এটা আমাদের আবিষ্কার, এই বাংলার মুসলমানদের আবিষ্কার এটা। বিষয়টা বুঝছো? এইখানে আরেকটা জিনিস শুরু হয়েছে, গরু খাওয়া। যে মুসলমান তো খুশি হয় গরু খাইতো। বিষয়টা বুঝছো? আচ্ছা, এইভাবে করে কিন্তু আমার এই সংস্কৃতিটা গইরা উঠে এইভাবে। অর্থাৎ পুরনো মুসলিম পূর্ব স্থানীয় উপধর্মগুলার কিছু খাসলত এবং মুসলমানদের পালনযোগ্য যে সমস্ত জিনিসগুলো যেটুকারা পালন করতে পারে, যেমন নামাজ পড়তে এলাকা আমার। বিষয়টা বুঝছো? নামাজ পড়ে আমি নিজের চোখে দেখা একটা দৃশ্য বলতেছি তোমাদেরকে। মাঠে কাজ করতেছে, মাঠে কাজ করে উঠছে, উঠটা করছে কি হাত পা ধুইছে, ধুইয়া পাশে একটা ফতুয়া রাখা। আমাদের কৃষকরা কিন্তু যখন মাঠে কাজ করে গেঞ্জি পিনতে, গামছা রাখে, বুঝছো, একটা আগুন রাখে গোল কইরা, মাথার উপরে মাথাল দেয়। কিন্তু কি করছে ওই লোকটা? ফতুয়াটা পিনছে, টুপি একটা দিছে, হাত পাটা ভালো করে ধুইছে, ক্ষেতের পাশেই তো পানি আছে, ধুইয়া সে ফেসকুন্দাটা ভাঙছে, ভাঙ্গা হাত পা ধুইয়া নামাজ পড়ছে, নামাজ পড়া জামাটা খুলছে, টুপিটা খুলছে, ফেসকুন্দা মারছে, মা আবার মাঠে গিয়ে কাজ করতেছে। তাই না? আমার এই অঞ্চলে যখন আমাদের বাঙালি হিসাবে আমরা পরিচিতি পাইছি, আমরা যেদিন থেকে বাঙালি হিসাবে পরিচিতি পাইছি, বাঙালি যেদিন থেকে বাঙালি হয়েছে, সেদিন থেকে তার গুরুত্বপূর্ণ, মানে তার গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপাদানটা কি ছিল? বাঙালি স্টাইলের মুসলমান ধর্ম। মানে এটাকে আমি মুসলমান ধর্ম বলতে চাই আপাতত, সরাসরি ইসলাম না বলে। তাহলে মুসলমান ধর্মই তার প্রধানতম ধর্ম এখানে। ঠিক আছে? এই মুসলমান ধর্মের প্রভাব কতটুক? এই দেখো, বাংলায় প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দ আছে। ইভেন শ্রীকৃষ্ণ কীর্তন, তারপর হলো বিভিন্ন পদাবলী, বৈষ্ণব পদাবলী, ওগুলোতে দেখবা প্রচুর পরিমাণে ফার্সি আরবি শব্দ আছে, প্রচুর পরিমাণে আছে। আমি কি কইতে পারছি? এই ভাষাটার পৃষ্ঠপোষকতা কারা করছেন? মুসলিম সুলতানরা। এবং এই মুসলিম সুলতানদের পলিটিক্যাল আশ্রয়ে কিন্তু বাংলা ভাষা নামে একটা ভাষার, সার্বজনীন ভাষার জন্ম হয়েছে। আমি কি বলতে পারছি? বাংলা ভাষা নামে একটা সার্বজনীন ভাষার জন্ম হয়েছে মুসলমান সুলতানদের পৃষ্ঠপোষকতায়। তাইলে এই অঞ্চলের প্রধান ধর্ম তখন কোনটা? মুসলমান ধর্ম। প্রধান ধর্ম, আমি ইসলাম ধর্ম কইতাছি না, ওই মাইন্ড করবো, ঠিক আছে? এই জন্য কইলাম না, মুসলমান ধর্ম এই অঞ্চলের। আমাদেরকে বলা হয়তো মুসলমানি, মুসলমানদের আচার আচরণ কি কি বলা হইতো? মুসলমানি আচরণ, ইসলামিক হইতো না। আর ফেসকুন্দা মারা ইসলামী না, কিন্তু নামাজ পড়োটা মুসলমান। আমি কি তোমার কইতে পারছি? তোমরা বুঝছো তো ব্যাপারটা? তাহলে এই অঞ্চলে মুসলমান ধর্মের বা ইসলাম ধর্মের, মুসলমান ধর্মের প্রভাব কতটা হয়? মুসলমান ধর্মের এই পরিমাণে প্রভাব হয় যে অন্যান্য ছোট ছোট ধর্মগুলার মুসলমানদের কাছ থেকে উপাদান নেওয়া শুরু করে, এবং ছোট জাত যেন মুসলমান না হয় এই জন্য প্রথম প্রচেষ্টা শুরু করেন, কয়েকটা প্রচেষ্টা শুরু হয়। তার মধ্যে সবচেয়ে সফল প্রচেষ্টা কি করছেন?
শ্রী চৈতন্যদেব মানুষ যেন মুসলমান না হয়, দলে দলে মানুষ যেন মুসলমান না হয়, এই জন্য উনি একটা ভক্তি বা প্রেম ধর্ম নামে একটা ধর্ম তৈরি করে, সুফিদের দেখা দেখি। উনার গুরু কিন্তু সুফি ছিলেন। মজার ব্যাপার হচ্ছে শ্রী চৈতন্যের কোনো লেখা নাই, কেন বলতো? শ্রী চৈতন্যের নিজের হাতে কোনো লেখা নাই, কেন? শ্রী চৈতন্য ফার্সি ছাড়া অন্য ভাষা জানতেন না। উনি মুখে বলতে পারতেন, সংস্কৃত পারতেন, উনি সংস্কৃত ভালো পারতেন আর ফার্সি পারতেন। উনি অন্য কোনো আঞ্চলিক ভাষা মানে লিখতে পারতেন না। উনি যদিও বাংলার বা কামরূপের অধিবাসী, অর্থাৎ সিলেটের কামরূপী বাঙালি ছিলেন, কিন্তু উনি লিখতে জানতেন না কামরূপী বাংলা, বা বাংলা লিখতে জানতেন না। আমি কি বুঝাই বলতে পারছি? বাংলার মুসলমানদেরকে, বাংলার মানুষকে মুসলমান আটকানোর চেষ্টাটা উনি শুরু করেন, এবং অনেকটা সফলভাবে। মজার ব্যাপার হচ্ছে উনি প্রথম দিকে কিন্তু রাজানুকূল্য গ্রহণ করেন, এবং উনি ছোট ছোট জাতগুলারও কি করলেন, হিন্দু ধর্মে অন্তর্ভুক্ত করা শুরু করলেন। এই জন্য ওনার উপরে সনাতনী হিন্দুরা, অর্থাৎ যারা ঐতিহ্যবাহী হিন্দু ছিল, তারা কিন্তু প্রচন্ড ক্ষেপা যায়। শুধু ক্ষেপে না, উনি যেদিন পুরীর মন্দিরে ঢুকেন, জগন্নাথ মন্দিরে দেবতাকে ভক্তি করতে, ওইখানে ওনাকে মাইরা গাইরা ফেলে দিছে। যদিও ওনার ভক্তরা বলেন যে উনি আসমানে গেছেন গা, ঈসা আলাইসাল্লামের মতো, কিন্তু মূলত ওনাকে ওইখানে ওনাকে ঢুকতে দেয় নাই। কিন্তু ওনাকে অনেক মন্দিরে ঢুকতে দেয় নাই। ওনাকে ঢুকতে দেয় নাই দেখে উনি বাংলার অহংকার সময়ে রাজার কাছ থেকে অনুমতি পত্র আনছে তাকে ঢুকতে দেওয়া হোক, এবং সে মুসলমানদের ক্ষমতাকে ব্যবহার করছে বিভিন্ন মন্দিরে ঢুকার প্রচেষ্টা হিসাবে। আমি কি বলতে পারছি? পরবর্তীতে যদিও রাজাদের সাথে ওনার সুসম্পর্ক থাকে না, এটা ভিন্ন জিনিস। তোমরা বুঝতে পারতেছো তো আমি কি কইতেছি? তাহলে এই অঞ্চল, এবং আজকে দেখবা অধিকাংশ হিন্দু যারা কিনা ওই যে ওই শ্রীকৃষ্ণকে আমাদের দেশের মানে, অধিকাংশ হিন্দু কৃষ্ণ ভক্ত, ঠিক আছে, এরা দেখবা কোনো বিগ্রহের পূজা করে না, কোনো মূর্তি পূজা করে না। লক্ষ্য করছো? আগে তো ছোট ছোট মূর্তি পূজা হইতো, কিন্তু শ্রী চৈতন্য এসে দেখলেন যে মূর্তি পূজা তো সমস্যা, মুসলমানদের মতো করে হিন্দু ধর্মকে সাজাইলেন। তাহলে এই অঞ্চলে সবচেয়ে প্রভাবশালী ধর্ম কোনটা? এবং এরাও বললো যে উপরে আসলে একজন, ঈশ্বর কয়জন? এরাও বলে একজন। এটা কারতে শিখছে? মুসলমানের তো শিখছে। আমি বুঝাই বলতে পারছি? তাহলে এই এলাকার সবচেয়ে প্রভাবশালী ধর্ম তাহলে কোনটা ছিল? মুসলমানি ধর্ম। তাহলে বাঙালি সংস্কৃতির উপাদানগুলোর ভিতরে কি কি থাকবে? বাংলা ভাষা। যেই বাংলা ভাষায় বিভিন্ন শব্দের ঘাটতি থাকার কারণে, কারণ বাংলা ভাষা তার আগে ভাষাই ছিল না, কোনো সংগঠিত ভাষা ছিল না। মুসলমানরা আসার পর তারা বাংলা ভাষাকে রাজভাষার মর্যাদা দিয়া এটাকে সংগঠিত ভাষা করছে মুসলমানরা। বুঝতে পারতেছো তো? এখানে প্রচুর রাজনৈতিক শব্দ, ইসলামী রাজনৈতিক শব্দ ঢোকা শুরু করে। রাজনৈতিক অধিকাংশ শব্দ কি ইসলামিক হয়ে যায়। তাইলে বাঙালি সংস্কৃতির ভাষাটাও মুসলমানি ভাষা, ধর্মটাও কি মুসলমানি ধর্ম। একটু ক্লিয়ার আপাতত। এখন আসো খাদ্যাভ্যাস। যেহেতু বাঙালি অধিকাংশ মানুষ মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়া শুরু করে উন্মেষ কাল থেকে, তাহলে গরু খাওয়া তার সংস্কৃতির অংশ হয়ে যায়, এবং তারা গোশত খাওয়া শুরু করে, মাংস না। আমি বুঝাই কইতে পারছি? এবং আমাদের এখন পর্যন্ত হিন্দু মুসলমান যতগুলা খাবার খায় তার অধিকাংশ মুসলিম রীতির খাবার খায়। আমাদের যে মশলাগুলো ব্যবহার করে এগুলো কাদের? বরিষ্ঠ অনেক পরে ঢুকছে এসে, কিন্তু এই মশলাগুলা কাদের? গরম মশলাগুলা মুসলমানি। বিষয়টা বুঝছো? আমাদের খাদ্যে সর্বোচ্চ পরিমাণে এখন পর্যন্ত সুলতানি এবং পরবর্তীতে মোগলাই প্রভাব তৈরি হয়। আমরা কিন্তু মোগলাই ঘরানার রান্না করি, এটা তো জানো। আমাদের রান্নাটাকে বলা হয় মোগলাই রান্না। তাহলে এই এলাকার খাদ্যাভ্যাস মুসলমানি। আমি বুঝাই বলতে পারছি? প্রশ্ন হচ্ছে, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, তাহলে বাঙালি সংস্কৃতির বয়স হাজার বছর না। অনেকেই বানায় বানায় ফুলা ফাপায় কোয়া শুরু করে যে মুসলমান আসার আগে যে সংস্কৃতিটা ছিল, মুসলমান আগে আসার আগে বাঙালি যা ছিল তারা কি ইসলাম আসার পর তার হইছে? তাহলে আমি যা তা যদি আমার সংস্কৃতি হয়, তাহলে অধিকাংশ মানুষ এখানকার কি মুসলমান, অধিকাংশ মানুষ এখানকার মুসলমানি ধর্ম পালন করে। তাহলে বাঙালির সংস্কৃতি
সংস্কৃতি তো আজকে আমি যা তাই আমার সংস্কৃতি, তাহলে 1000 বছরের না? 1000 বছর হলে সর্বোচ্চ ঐতিহ্য হবে, সংস্কৃত হবে না। ঐতিহ্য এবং সংস্কৃতি কিন্তু পার্থক্য আছে। ঐতিহ্য বলতে আমরা 1000 বছর ধরে যে রিচুয়াল গুলা কই রেখেছি, কারণ জানি না হোক না জানি না হোক, পিয়ার, মানে একজন লোক লেখছে ট্রেডিশন, লেখছে, হ্যাঁ সহি অর্থ লেখছে যে পিয়ার প্রেসার ফ্রম ডেড পিপল, এটা হচ্ছে ট্রেডিশন। ঠিক আছে, তাহলে সংস্কৃতি 1000 বছরের না, সর্বোচ্চ আমাদের মুসলিম মানে বাংলা সংস্কৃতির বয়স কত হয়েছে? হাফ পাইলেও 500 বছর, ধরলাম 600 বছর। বিষয়টা বুঝছো? তাহলে 1000 বছর হয় নাই। তাহলে 1000 বছরের যারা বলে সংস্কৃতি, তাদের উদ্দেশ্য খারাপ। তারা চায় আমরা আজকে যা আছি তা যেন না থাকি, আমরা যেন পিছায়া যাই। 1000 বছর আগের আমাদের যে পৌত্তলিক সংস্কৃতি ছিল, পৌত্তলিক জীবনযাপন ছিল, অমানবিক জীবনযাপন ছিল, এবং সমাজের যে শ্রেণী বিভাগটা ছিল, এবং পবিত্র অপবিত্রতার ধারণা জন্মের সাথে বিশ্বাস ছিল, এই ফালতু ধারণাটা আমাদের ভিতরে আসুক। আমাকে বলতে পারছি? এরপরের অংশে আসি। বলা হইতাছে যে 1000 বছরের সংস্কৃতি, আমাদের যে বাঙালি সংস্কৃতির উপাদান কি কি বলতো? পয়লা বৈশাখ পালন করা, রং খেলা, টিপ দেওয়া, ইয়া দেওয়া। অর্থাৎ 1920-এর পরে অথবা ইংরেজ আসার পরে যে হিন্দু সংস্কৃতি গুলো চালু হয়েছে, হিন্দু আনি কালচার যেগুলোকে বলে, পৌত্তলিক কালচার, যেটাকে শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে, ওগুলা কি কি বলা হইতেছে? 1000 বছরের বাঙালি সংস্কৃতি। কিন্তু বাঙালি জন্মকাল থেকে ওগুলাকে ত্যাগ করে আসছে। যে জন্য ভুসুকি নিজেকে বলতেছে, ভুসুকি তুই আজকে বাঙালি হইলি, কারণ সে নৌকা দিয়ে যাচ্ছিল তার স্ত্রীকে নিয়ে, এবং নৌকার ভিতরে আরো কিছু তার টাকা পয়সাও ছিল। এমন সময় ডাকাতরা এসে তাকে কি করছে? আক্রমণ করছে ভুসুকিকে। ডাকাতরা আক্রমণ করার পরে সে নিঃস্ব হয়ে গেছে। তখন সে ভুসুকি বলতেছে যে ডাকাইতে আমার বউ নিচে, সম্পদ নিছে, কারণ আমার ঘর বাড়ি জ্বলে গেছিল, এই জন্য আমি অন্য জায়গায় চলে যাচ্ছিলাম। এখন আমি কি আজকে নিঃস্ব বাঙালি হয়ে গেছি। মানে বাঙালি ছিল আগে অপমান সূচক, কিন্তু বাঙালি এরপরে কি হয়েছে? মুসলমান আমলে বাঙালি এসে কি হয়েছে? উন্নতির চরম শিখরের শব্দ মুসলমানদের আমলে। মুসলমানদের আমলে বাঙালি শব্দের অর্থ হয়ে গেছে, এর আগে ছিল নিঃস্ব ফকিন্নি। বাঙালি অর্থ কি? নিঃস্ব আর ফকিন্নি। কিন্তু মুসলমান এসে কি করছে? এটাকে, বাঙালি শব্দটাকে করছে ধনী এবং উন্নত। কিভাবে ধনী? বাঙালি এই পরিমাণে পয়সার মালিক হয়েছিল, মিষ্টি খাইতে ইরান থেকে কিনা। বাঙালি সব করে ইরানি তুতা পালতো। বাঙালি মিষ্টি করতে কিনা খাইতো ইরানে, এবং ওদের সব দামি অলঙ্কার গুলো ইরান থেকে আসতো, ডিজাইন গুলা। তো বাংলার সুলতানের সভাকবি ছিলেন কিছুদিন আমির খসরু। তোমরা শুনতেছো? আমির খসরু বাঙালির সুলতানের কি সভাকবি হয়েছে। তো উনি ইয়াকে চিঠি লেখছেন যে পারস্যের হাফিজকে। হাফিজ তখন দুনিয়ার সবচেয়ে বড় কবি, পৃথিবীর সবচেয়ে বড় কবি তখন হাফিজ, যাকে পৃথিবীর অধিকাংশ মানুষ যার কবিতা তখন পড়ছে। হাফিজকে লেখছে যে আপনি বাংলায় চলে আসেন। তা হাফিজ উত্তর দিছে যে ইরানের যত তুতা, অলঙ্কার আর মিষ্টি সব পাচার হয়ে যায় কই? বাংলায়। আমি হাফিজ যদি বাংলায় যাই, তাহলে ইরানের থাকবো নাকি? যেদিন ভুসুকি দুঃখ করে লেখছে যে বাঙালি মানে ফকিন্নি, যার কিছু নেই সে বাঙালি, সেই বাঙালির 300 বছরের মাথায় পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি জুলফে বাঙাল নামে প্রায় সময় আরিফ এই কথা রাখবে। বাঙালি নারীর কালো চুল তখন সারা দুনিয়ার ফ্যাশন, পুরুষেরও। কিন্তু ঘটনা হচ্ছে তখন বাঙালি নারীর ভূষণ কেমন ছিল? মাইমল তো সবসময় ভুগিনি, সবচেয়ে ছোট জাত মাইমল, তাই না? মাইমল নারীও রূপার বাজুবন্ধ কিন্তু চুলের সাথে তারা অলংকার, কিন্তু চুলের সাথে টিকলি না, বেনির লগে লগে তাদের বেনির একটা পার্ট থাকতো সোনার চেইন। তাহলে বাঙালির যা কিছু গর্ব করা, এটা কোন সময়? মুসলিম শাসন আমলে। বাঙালির যা কিছু অর্জন সম্পূর্ণই মুসলমানি। বিষয়টা আমি করতে পারছি, সবকিছুই মুসলমানি। তাহলে 1000 বছরের বাঙালি তো নিয়ে যারা কথা বলে, তারা চায় এই অংশটাকে অস্বীকার করতে। তাহলে তারা আমাদেরকে কি করতে চায়? তথাকথিত আর্যাবর্তের দাস বানাইতে চায়।
উত্তর ভারতের ব্রাহ্মণ্যবাদের দাস বানাইতে চায়। আমি কি কইতে পারছি? তাহলে তাদের নিয়ত খারাপ। বাঙালিত্ব মাত্রই মুসলমানিত্ব। হ্যাঁ, বাঙালি মুসলমানিত্ব ঔদার্য ছিল, তারা কখনো হিন্দুকে বুঝাইছে না। হিন্দুরা তাদের মতন জীবনযাপন করছে এবং প্রায় একই ধরনের জীবনযাপন করছে। আমি কয়েকটা উদাহরণ তো এর আগে দিছি, তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে গুরু নানক। শিখ ধর্মের যে প্রধান গ্রন্থ, গ্রন্থ সাহেব, ফার্সিনা সাহেব শব্দটা মজার মনে কি, গ্রন্থ সাহেবটা লেখাও ফার্সিতে। পরবর্তীতে এটাকে পাঞ্জাবি ভাষায় অনুবাদ করছে ওনার শিষ্যরা। ওনার জীবনকালে পুরাটা শেষ করতে পারেনি অনুবাদ। একটা ধর্মের প্রতিষ্ঠা হয়েছে, ওই ধর্মের প্রধান ধর্মগ্রন্থটা মুসলমানি ভাষায় লেখা, ফার্সি কিন্তু মুসলমানি ভাষা। আরেকটা ধর্মের প্রতিষ্ঠাতা ধর্ম প্রতিষ্ঠা করছেন ব্রাহ্মণ্য ধর্ম, ধর্মের নাম না ব্রাহ্ম ধর্ম। ব্রাহ্ম ধর্মের যে প্রধান কিতাব, এটার নাম ছিল কি তুফাতুল মুওয়াহহিদিন। কোন ভাষায় লেখা? মুসলমানের খাঁটি ভাষা, আরবিতে লেখা। আমি বুঝাই বলতে পারছি? ইভেন ইংরেজরা আসার পর 1880 সাল পর্যন্ত বা 87 সাল পর্যন্ত রাজভাষা কি ছিল? ফার্সি, মুসলমানি ভাষা। ঠিক আছে? এখন দেখো, বাঙালি সংস্কৃতির যা কিছু ভালো, যা কিছু সেরা, যা কিছু মহান, পুরাটাই মুসলমান। এটার বয়স হলো গা, মুসলমানরা যেদিন থেকে বাংলায় আসছে এর পরের দিন, এটা 1000 বছর হয়েছে না, সময় লাগছে, 150 বছর সময় লইছে। তাইলে বাঙালির সংস্কৃতির বয়স কতদিন হয়েছে? 600 বছর। এর আগে যে সংস্কৃতি ছিল এটা বাঙালির ছিল না। এর আগে বাঙালি ছিল ফকিন্নি, নিঃস্ব, থার্ড ক্লাস, ঘুষুকি তুয়াজি বাঙালি বইলা। তোমরা এটা কইরো, বাংলা অর্থটা কইরো, বুঝবা বাঙালি কি জিনিস ছিল। মানে ফকিন্নি ছিল, সেটা আমি তোমার কইতে পারছি। বাঙালি ছিল ফকিন্নি, থার্ড ক্লাস। বাঙালি দেখো, নিজের ভাষায় তারা লেখতো না পর্যন্ত। তারা ওই মিথিলার কবি কি বিজয়, কি যেন কবির নাম, বিদ্যাপতির ভাষায় তারা কবিতা লিখতে চাইতো। ইভেন মুসলমান বলে এইসব, তারা বাংলা কবিতা লিখতে চাইতো না। তারা ব্রজ ভুলি, ব্রজ হলো যে ব্রজ যেখানে শ্রীকৃষ্ণের জন্ম, শ্রীকৃষ্ণের জন্মের কল্পিত একটা জায়গা বানায় তারা ওই অঞ্চলের ভাষায় লিখতো। ঠিক আছে? কানুর পিরিতি চন্দন রীতি ঘষিতে সৌরভময়, ঘষিয়া আনিয়া হিয়ায় লইতে দহন দ্বিগুণ হয়। তারা মিথিলার ভাষায় লেখার চেষ্টা করত। কিন্তু বাঙালি কবিরা, মুসলমান কবিরা কিন্তু আগে আসে, অলরেডি কাব্য লেখা শুরু করে দেয়। শেখ হাকিম কইলো, অনেকের দেখা দেখি, মানে অনেকে উত্তর করলো যে এই বেড়া, এই বাংলা ভাষা এগুলো হয় নাকি, বাংলা তো ছোট লোকের ভাষা। শেখ হাকিম উত্তর বলে, ছাগলে কইরা বাংলা ছোট ভাষা। যে বাংলারে যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, তাহারা কাহারও জন্ম নির্ণয় জানে। সেটা হলো বাংলায় জন্মায় যে বাংলারে কয় অন্যের ভাষা, মানে হিংসা করে বাংলারে, তারা কি জারজ। এটা মুসলমানরাই করার সাহস পেয়েছে। উনি যখন এই কথাটা বাংলায় লেখেন, তখন অন্যরা কি করে, বিদ্যাপতির মৈথিলি ভাষায় বাংলা লেখার চেষ্টা করে। তাও কি লেখেন? কানুর প্রীতি চন্দন রীতি ঘষিতে সৌরভময়, এটা লেখেন। আমি বুঝাই করতে পারছি? ওই সময় আব্দুল হাকিম একটা ধমক মারে যে বাংলায় জন্মায় যারা বাংলাকে হিংসা করে তারা জারজ। বুঝতে পারছো? আচ্ছা, বাঙালি তখন পুঁথি আনে, ওই ফার্সি দেখা দেখি, ফার্সিতে এরা পুঁথি লেখত, কাহিনী কাব্য লেখত, ইউসুফ জুলেখা, তারপরে কি যে আরো ওই যে লাইলি মজনু, কারবালার ঘটনা, এরা যেগুলো লেখতো এগুলো বাংলায় আমরা পুঁথি, বাংলায় পুঁথি আকারে লেখত। বিষয়টা বুঝছো? পুঁথি সাহিত্য মুসলমানদের নিজস্ব একটা জিনিস ছিল, পুঁথি সাহিত্য। এবং তুমি দেখবা যে 1000 বছরের বাঙালি সংস্কৃতি হলো পুঁথি সাহিত্য, দুভাষী সাহিত্য, ফালতু জিনিস, যেমন ওই যে বটতলা পুঁথি, ভুগি চুগি, এসব নাম দেয় কেন? এটা অন্য একদিন বলবো, মানে কালচারাল হেজিমনি জিনিসটা কি, এটা আজকে সময় নাই, আমার সময় মধ্যে শেষ হয়ে গেছে, 12:14 বাজে। তাহলে বাঙালি সংস্কৃতি যতটুকু আছে এটা 1000 বছর বয়স হয় নাই,
600 বছর। ঠিক আছে, 1 2 বাঙালি সংস্কৃতির যা কিছু সেরা, যা কিছু ভালো, এটা কার? মুসলমান। ঠিক আছে, আর টিকা দেয়া আর মা লক্ষ্মীর বাহন, নাম কি? পেঁচা। কার্তিকের বাহন বাঘ। এগুলা কি? এগুলা ত্যাগ করে এসে মুসলমান হয়েছিল। গরু খেয়ে এসে মুসলমান হয়েছিল। আগের দিন এমনও জনপদ ছিল, একজন লোক খুব আফসোস করে বলতেছেন, একজন পণ্ডিত, আমি এসে দেখলাম হিন্দু আর মুসলমানের পার্থক্য, মুসলমান গরু খায়, হিন্দু গরু খায় না। সিমিলার, বুঝছো না? সে হিন্দু বলতে তখনকার সময়, আমি আগেই বলছি, মুসলমানরা বা বহিরাগতরা সবাই হিন্দু বলতো। তাহলে মুসলমানিত্বের অন্যতম চিহ্ন কি? গরু খাওয়া। ঠিক আছে, এটা অন্যতম চিহ্ন। আর সম্পূর্ণ সবচেয়ে ভালো জিনিসগুলো মানে বাঙালি কখন অর্জিত হয়েছে? মুসলমান শাসনামলে, যখন তারা মুসলমান হয় তখন। ঠিক আছে, এবং মুসলমান সে হয়েছে কেমন? টিকা ত্যাগ কইরা, ধুতি ত্যাগ কইরা, লক্ষ্মীর বাহন পেঁচা ত্যাগ কইরা, কার্তিকের বাহন বাঘ ত্যাগ কইরা, ঠিক আছে, মঙ্গল শোভাযাত্রা ত্যাগ কইরা। কারণ তারা তখন মঙ্গল কিভাবে করে? আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় দোয়া কি? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দোয়াটা কি? এটা কিন্তু আরবের অনেকে জানেই না যে এটা একটা দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা বাংলাদেশে জানে না এমন মানুষ কম আছে। এই দোয়াটা হয় না এমন মসজিদ নাই বাংলাদেশে। আমরা হাসানা বা মঙ্গল আমরা কই চাই? আল্লাহর কাছে চাই। হাসানা বা মঙ্গল আমরা কই চাই? আল্লাহর কাছে চাই। অশুভ জিনিসটা আমরা দুই ভাবে তাড়াই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কই আমরা তলোয়ার দিয়া। আমরা অশুভ জিনিস দুই ভাবে খেদাই। যে অশুভ জিনিস আমার মনে এসে ওয়াসওয়াসা দেয়, তাকে আমরা কিভাবে খেদাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা কইয়া। ঠিক আছে, আর যে অশুভ জিনিস আমাদের সামনে আমাদেরকে মারতে আসে, তাদেরকে আমরা কি করে ঠেকাই? তলোয়ার দিয়া বা বাহু দিয়া। আমরা মঙ্গল শোভাযাত্রা করে অশুভ ঠেকাই না। বুঝাই করতে পারছি? তাহলে হাজার বছরের বাঙালি সংস্কৃতি এবং তাদের অন্যান্য যে কার্যকলাপ, এটা বাঙালির না, এটা নির্দিষ্ট একটা জাতিগোষ্ঠী। ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠী, সোজা আলাদা। এই জিনিসটা একটা বদমাইশি কনসেপ্ট। আমি বুঝাই করতে পারছি? আর বাঙালির যা কিছু অর্জন, তা মুসলমানই আর মুসলমান আমলে। দীর্ঘ বড় একটা সাবজেক্ট, আমি আজকে আর দীর্ঘায়িত করতেছি না, আপাতত একটু আমি কইতে পারছি। অন্যদিন সুযোগ থাকলে কোনো একটা আড্ডা বাকিটা বলে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।